সবাই ভালো আছেন? জি মিস। আলহামদুলিল্লাহ ম্যাম, আমি ভালো। ভালো আছেন? ওকে, আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনি আচ্ছা। ভালো আছেন? ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে পরিচিত হয়ে নেই নাকি? ইয়েস মিস। ওকে ম্যাম। ওকে। ওকে, কম বেশি সবাই আমরা জানি যে আমার নাম কি নাকি? ক্লাসের পোস্টারে তো লেখা ছিল। বলেন তো আমার নাম কি? সাকিরা মিস। ওকে, সাকিরা ম্যাম। ভেরি গুড। আচ্ছা। এবং আপনাদের সাথে পরিচিত হবার আগে আমি আচ্ছা, আলিফ হ্যান্ড রেজ করে আছেন। আলিফ, বলেন কি প্রশ্ন? আলিফ। আচ্ছা, ওকে। ইকরাকে দেখতে পাচ্ছি, ইলমিকে দেখতে পাচ্ছি, তারপরে তানভীর, জান্নাতুল মাওয়া, প্রিয়তাকে দেখতে পাচ্ছি। প্রিয়তাকে আমি আগে থেকেই চিনি। তারপরে আলিফ, রিফা, তাসলিমা আক্তার, মিম, জাওয়াদ, মাহমুদুল হাসান, মাহি, বিথি, আহনাফ, আদ্রি, আনান। সবার নাম নিয়েছি নাকি কারো প্যারেন্টস এর নামে ম্যাম, হচ্ছে আমার আইডি? মিস হ্যাঁ আমার হ্যাঁ, নাম নেননি। আফিফ তোমার নাম নেইনি, সরি বাবু। আচ্ছা, ঠিক আছে। চলেন আজকে আমরা পড়বো হচ্ছে কি পড়বো সেটা আমরা স্লাইড থেকেই দেখে নিব। তো সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমার পরিচয় এখানে দেয়া আছে, আপনারা জানেন আগে থেকে অনেকে। আচ্ছা। Sahene, Sahayeni, হুম। Kalufitadi. আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের শাকিরা মিস। আমি হচ্ছি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি বহু বছর আগে। আপনারা আমার ঠিক 11 বছর পরে ক্লাস 6-এ হচ্ছে ক্যাডেট কোচিং করবেন। আমি আপনাদের থেকে ঠিক 11 বছর আগে ক্যাডেট কোচিং করেছিলাম। আচ্ছা, আর তারপরে তো এখন বর্তমানে পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স নিয়ে। তো ক্লাসরুমের কিছু নিয়ম কানুন আছে, আমরা সবাই সেগুলো দেখতে পাচ্ছি। কি কি লেখা? ক্যামেরা অন রাখবো, আপনাদের অনেকের ক্যামেরা অন নাই। এখন বলেন, আমি তো আমার ক্যামেরা অন রেখেছি, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। এটা কিভাবে হয়? ক্লাসরুমে আমরা কিরকম থাকি বলেন তো? অফলাইন ক্লাসরুমে টিচারকেও আমরা দেখতে পাই, টিচারও আমাদেরকে দেখতে পায়, তাই না? ভেরি গুড। আফিফ ক্যামেরা অন করেছে, বাকিরা ক্যামেরা অন করো। চোখের ইশারার জন্য বসে গেছে। সময় দিবে, তুমি চুপ করে বসো, চুপ করে বসো, খালি আমরা সবাই আছি। দেখতে হবে আমার তো ক্যামেরা নাই। আচ্ছা, ক্যামেরা হয়তো পারমিশন দেয়া নাই, সমস্যা নাই। আচ্ছা, আর তারপরে সেকেন্ড রুল কি দেয়া? প্রশ্ন করার জন্য আমরা হ্যান্ড রেইজ করব। হ্যান্ড রেইজের অপশন আছে তো সবাই জানি, তাই না? হ্যান্ড রেইজ করা যায়। হ্যান্ড রেইজ বলতে কি এই যে অফলাইন ক্লাসরুমের মতো আমরা যেরকম ক্লাসে হ্যান্ড রেইজ করি সেটা না। হচ্ছে জুম মিটিং এর একটা অপশন আছে, সেটা দিয়ে হ্যান্ড রেইজ করা যায়। তারপরে কি, মাইক্রোফোন মিউট রাখবো। এই যে আপনারা অনেকেই ক্লাসে জয়েন করছেন, আপনাদের মাইক্রোফোন কি আনমিউটেড? আমি এখান থেকে আপনাদের বাসার আওয়াজ শুনতে পাচ্ছি, এবং শুধু আমি না, বাকিরাও শুনতে পাচ্ছে। বাইরের যে কেউ জয়েন করবে সেই শুনতে পাবে। তো আমরা সেজন্য কি করব, আমরা আমাদের মাইক্রোফোনটা মিউট রাখবো। এবং যখন কোনো প্রশ্ন করব তখন হ্যান্ড রেজ করব। হ্যান্ড রেজ করার পরে আমি আপনাদেরকে অ্যাকনলেজ করব যে হ্যাঁ, ধরেন আমাকে আফরা প্রশ্ন করলো, তখন আমি বলবো যে হ্যাঁ আফরা, আমি তোমার হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, তুমি আনমিউট করে প্রশ্ন করো। তখন আপনারা কি করবেন, মাইক্রোফোনটাকে আনমিউট করে পরে প্রশ্ন করবেন, ঠিক আছে? আর ক্লাস করাচ্ছি, ক্লাসে যেরকম অফলাইনে আমরা খাতা কলম নিয়ে বসি এখানেও তাই করব। ওকে? তো গেল নিয়ম কানুন, অনেকগুলো নিয়ম কানুন, তেমন কঠিন কিছু না। শুধু চুপচাপ আমরা ক্লাস করব এবং মনোযোগ ধরে রাখবো, এবং ক্যামেরা অন করে আমাকে প্রমাণ দিতে হবে যে মিস আমি আপনার ক্লাস মনোযোগ দিয়ে করছি, এতটুকুই। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো বাংলাদেশ পরিচিতি নিয়ে। কি? উম কি বলেছি? ক্যামেরা অন রাখতে হবে এবং মাইক্রোফোন মিউটেড রাখতে হবে। বাচ্চারা এটা সবাই মেনে চলি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই যে ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি বলো তো? সংসদ ভবন। ভেরি গুড। সংসদ ভবন। আচ্ছা, জাতীয় সংসদ ভবন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। এখন বাংলাদেশের নিয়ে কিছু ইনফরমেশন এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আমি শুরুতে আলোচনা করি। তো বাংলাদেশের বিভাগ 8টি, এটা আমরা সবাই জানি, তাই না? ইয়েস ইয়েস ম্যাম। মিস।
আমি আমার কিছু পুরনো স্টুডেন্টকে দেখতে পাচ্ছি যাদের আমি বোধহয় 1 দিন বা 2 দিন ক্লাস নিয়েছিলাম। ক্লাস 4-এর বাবুরা এখন ক্লাস 5-এ উঠে গিয়েছে, তাই না? ওয়াসিফাকে দেখতে পেলাম, প্রিয়তাকে তো আগেই বললাম। আচ্ছা, ঠিক আছে, চলেন। বিভাগ 8টি আর জেলা 64টি। মিস উপজেলা আসসালামু কয়টি? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আরিয়ান কেমন আছো? ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা একটু আগে হচ্ছে ক্লাসের রুলস নিয়ে ডিসকাস করেছি যে ক্লাসরুমে সবসময় মিউট রাখতে হবে। মিউট রাখবা, প্রশ্ন করলে তখন আমি যখন বলবো যে হ্যাঁ প্রশ্ন করো তখন আনমিউট করে প্রশ্ন করবা, এতটুকুই। আর ভিডিও অন রাখতে হবে, নাহলে আমি কিভাবে বুঝবো যে তুমি ক্লাসে আছো নাকি নেই? জয়েন দিয়ে অনেকে কি করে, ঘুমিয়ে যায় না, অনেকে খেলা করতে থাকে, এটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, বিভাগ 8টি, জেলা 64টি, তারপরে উপজেলা 495টি, থানা 652টি। এখন কাহিনী হচ্ছে যে মিস এগুলো মনে রাখবো কিভাবে? কিভাবে বিভাগ 64টি নাকি জেলা আঁটবো? এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে বিভাগ বড় বড়, বড় জিনিসের সংখ্যা কম থাকে, জেলা আরেকটু ছোট কিন্তু অন্য কিছুর তুলনায় বড়। কাদের তুলনায় বড়? উপজেলা আর থানার তুলনায় বড়। যত ছোট হবে তত সংখ্যা বেশি হবে, এইটা দিয়ে আমরা মনে রাখবো। কিন্তু ফাংশনিং এর ক্ষেত্রে যেমন সিটি কর্পোরেশন, সে ছোট কিন্তু ফাংশন তার অনেক বিশাল দেখে তার সংখ্যা কম। সিটি কর্পোরেশন আলাপ বাদ, আমরা প্রথমে এই 4টা জিনিস, বিভাগ, জেলা, উপজেলা আর থানা, এই 4টা জিনিস মাথায় রাখবো। বিভাগ 8টি এমনি মনে থাকে, জেলা 64টি এমনিই মনে থাকে। প্যাচ লাগে এই উপজেলা আর থানার মধ্যে। উপজেলা কয়টা? 495টা। থানা পুলিশদের অনেক কাজ, এটা মনে রাখবা, তাই থানার সংখ্যা বেশি, থানা হচ্ছে 652টি। 495 উপজেলা, থানা 652টি। ক্লাসে মনোযোগ দিবেন, দেখবেন আমার সাথে সাথে আপনাদের পড়া মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর শোনেন, আপনাদের ক্লাসে মনোযোগ দেবার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে একদম ক্লাস শেষে সেটা টের পাবেন যে ক্লাসে যারা মনোযোগ দিয়েছিল তাদের জন্য একটা আলাদা উপকার হয়েছে। তো এত কথা, আমরা এখন আবার পড়াশোনায় ফিরে যাই। আচ্ছা, সিটি কর্পোরেশন 12টা, সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। সীমান্তবর্তী 9, 32টি। আচ্ছা, এখানে দেখেন একটা মজার জিনিস, 64টি জেলা সেটা আমরা জানি, তো সীমান্তবর্তী জেলা যদি 32টি হয় তাহলে সীমান্তবর্তী 9 কতটি হবে? 64 বিয়োগ 32, তার মানে কি আবারও 32। সীমান্তবর্তী জেলা যতটি, সীমান্তবর্তী 9 ঠিক ততটি, কারণ 32 দুগুণে কত হয়? 64 হয়। আচ্ছা, তারপরে আসি, ভারতের সাথে কয়টি জেলার সীমানা রয়েছে? ভারতের সাথে সীমানা রয়েছে 30টি জেলার। ভারতের সাথে কয়টি জেলার সীমানা? 30টি। এবং মায়ানমারের সাথে সীমানা রয়েছে কতটি জেলার? 3টি জেলার, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা টুইস্ট আছে, দেখেন তো। ভারতের সাথে সীমানা 30টি, মায়ানমারের সাথে সীমানা 3টি, এই দুটো যোগ করলে কত হয়? 33টি হয়। কিন্তু আমরা কি দেখেছি যে সীমান্তবর্তী জেলা 32টি। এখন কিভাবে সম্ভব? টোটাল তো 33টা হয়, কিন্তু সীমান্তবর্তী জেলা 32টি। এটা কেন হয়েছে বলেন তো, দেখি কারো বুদ্ধি আছে কিভাবে এটা হলো? বলেন তো। ম্যাম, কারণ রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মায়ানমার দুই দেশের সাথে সীমানা লেগে আছে। ভেরি গুড আফিফ। আচ্ছা, দেখলাম না, ওই যে আমরা নাম নদী দেখলাম। আচ্ছা, ভেরি গুড। ফারহানও বলার চেষ্টা করেছে কিন্তু নেটওয়ার্কে একটু সমস্যা থাকায় ফারহানেরটা ক্লিয়ার শোনা যায়নি। কোনো সমস্যা নাই, আমরা বুঝতে পেরেছি যে ফারহান সুন্দর মতো আনসার দিয়েছে। আচ্ছা, বাকিরা কি শুনতে পেয়েছেন কেন এটা, যে মোট 33টি হওয়া সত্ত্বেও সীমান্তবর্তী জেলা 32টি কেন? কারণ রাঙামাটি জেলার সাথে ভারত ও মায়ানমার এই দুই দেশেরই সীমানা রয়েছে, ওটা কমন জেলা হয় টোটাল 32টা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য। জি ক্লাসটা শোনো তো। উম আচ্ছা, ভারতের
আমরা তো জানি ভারত অনেক বড় দেশ এবং ভারতে অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে, তাই না? বেশি বড় সড়ো যেসব দেশ থাকে সেই সব দেশে স্টেট বা রাজ্য থাকে। এখন ভারতের তো অনেকগুলো রাজ্য রয়েছে। ভারতের মোট 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। সেই 5টি রাজ্য কারা কারা? একটা পশ্চিমবঙ্গ, একটা আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই 5টা নাম। আমরা আনমিউট না করি বাবুরা, কথা বলতে হলে হ্যান্ড রেজ করে কথা বলবো। এছাড়া আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করব তখন তোমরা আমার পারমিশন ছাড়াই উত্তর দিতে পারবে, সেটা সমস্যা না, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল রাখবো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই স্লাইডের ইনফরমেশন গুলো আপাত দৃষ্টিতে কখনোই চেঞ্জ হবে না, খুব মানে বড়সড় কোনো পরিবর্তন ছাড়া এটা চেঞ্জ হবে না। আচ্ছা, বিথি আইডি দিয়ে যে জয়েন করেছে তার নাম তুর্য, রাইট? মেসেজ এসেছে মাত্র দেখলাম। আচ্ছা, হ্যাঁ, ও আব্দুল্লাহ ওয়াহিদ, কি প্রশ্ন আপনার বলেন? আচ্ছা, জুনায়েদ আহমেদ, আপনার কি প্রশ্ন? মিস, আমার একটু সমস্যার কারণে আমি ক্লাসে জয়েন হতে পারলাম না। ক্লাসের কি রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে? আমি ঠিক বলতে পারছি না, পাওয়া যাব, পাবার কথা, পেয়ে যাবা ইনশাল্লাহ, ফেসবুক পেজে দেওয়ার কথা। এটা আমি কোথা থেকে পাবো? ফেসবুক পেজে পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে ম্যাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সীমান্তবর্তী নয় 32টি। ডান। আচ্ছা, এখানে বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছি, রাইট? বাংলাদেশের ইয়েস। ম্যাপ থেকে 8টি বিভাগ দেখা যাচ্ছে: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং সর্বশেষ ময়মনসিংহ। এখন আমরা এই যে এটা কাকে পয়েন্ট আউট করা, 2টা বিভাগকে পয়েন্ট আউট করা, এবং এরকম দেখো ব্লু কালার দিয়ে মার্ক করা আছে এবং বের করে দেখানো যে আচ্ছা এটা হচ্ছে ঢাকা বিভাগ আর এটা হচ্ছে বরিশাল বিভাগ। এখানে কিছু ছবি দেওয়া আছে এবং ছবিগুলো কোন বিভাগকে রিপ্রেজেন্ট করে? ঢাকা বিভাগকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আমরা একটু দেখি ঢাকা বিভাগে কে কে আছি, একটু বলেন তো দেখি কারা কারা ঢাকা বিভাগের মধ্যে আছেন। আমি। ইকরা, আবরার, জাওয়াদ, প্রশ্ন কোনো নাকি ঢাকা বিভাগে আছো বলে হ্যান্ড রেজ করেছো? স্যার, ম্যাম ঢাকা বিভাগে আছি। ভেরি গুড। তারপরে তন্ময়, তন্ময় তুমিও ঢাকা বিভাগে? জি। মাহি? মিস, আপনি কোন বিভাগে? আমি যখন আমারটা পড়াবো তখন বলবো, এখন বলবো না। আচ্ছা, আহনাফ, মাহি সবাইকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের। আচ্ছা, হ্যান্ড ডাউন করি এখন আমরা, আপনাদের এই বিভাগ নিয়ে এখন পড়বো। চলেন পড়া যাক, কি আছে দেখবো এখন। আচ্ছা, ঢাকা বিভাগে মোট জেলার সংখ্যা কতটি? 13টি। আদ্রি, কোনো প্রশ্ন? আচ্ছা, আদ্রির নাম কি আদ্রি নাকি অদ্রি? আমি কি ঠিক মতো উচ্চারণ করছি? মিস, আমার নাম অদ্রি। আচ্ছা, সরি, এই জন্য কনফিউজ দেখে জিজ্ঞেস করলাম। ওকে অদ্রি, সরি। আচ্ছা, ঢাকা বিভাগে জেলা কতটি? মোট 13টি জেলা। সিটি কর্পোরেশন 4টি। আর ঢাকার পুরাতন নাম কি? জাহাঙ্গীরনগর। বলেন তো, ঢাকাতে দুটো ফেমাস বিশ্ববিদ্যালয় আছে, কি কি বিশ্ববিদ্যালয় বলেন তো দেখি? বিশ্ববিদ্যালয়ের ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ভেরি গুড, এই দুটাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জগন্নাথও, হ্যাঁ। আচ্ছা, ঢাকার মানে ঢাকার বর্তমান নাম দিয়েও একটা বিশ্ববিদ্যালয় আছে, আবার পুরাতন নাম দিয়েও একটা বিশ্ববিদ্যালয় আছে, এই জন্য প্রশ্ন জিজ্ঞেস করেছি। এছাড়াও তো আরো বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ আছে, তারপরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে যেটা হচ্ছে বুয়েট, এরকম প্রাইভেট ভার্সিটি, পাবলিক ভার্সিটি আরো কিছু আছে। ঠিক আছে, প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? নারায়ণগঞ্জ জেলাকে। নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ কোন বিভাগে তাহলে? ঢাকা। ঢাকা। আচ্ছা, ঠিক আছে। এই নারায়ণগঞ্জ জেলাই ঢাকার মধ্যে সবচেয়ে ছোট জেলা। ঠিক আছে, একদম বেবি সাইজের। তোমরা যখন 64 জেলার ম্যাপ দেখবা তখন দেখবে একদম ছোট সাইজের হচ্ছে এই নারায়ণগঞ্জ জেলাটা। এবং নারায়ণগঞ্জ জেলাতেই বাংলাদেশের প্রধান নদী বন্দর আছে। ম্যাম আমি নারায়ণগঞ্জ জেলায় থাকি। বাহ, তোমার বাসা থেকে কি সোনারগাঁও অনেক কাছে? 20 মিনিট লাগবে যেতে। আচ্ছা, বুঝেছি, তাহলে কাছেই। এবং এই সোনারগাঁওয়ের কথা কেন বললাম, যে দেখেন আবার এই সোনারগাঁও নিয়েই কথা উঠেছে। সোনারগাঁওয়ে কি কি আছে? পানাম নগর আছে এবং বাংলাদেশ লোকশিল্প জাদুঘর, এই দুটো ফেমাস প্লেসেস এই সোনারগাঁয়ে অবস্থিত। আচ্ছা, নতুন নতুন আরো কিছু বাবুরা জয়েন করেছেন। নতুন বাবুদের জন্য নির্দেশনা, সেটা হচ্ছে ক্লাসরুমে কিছু রুলস আছে। একটা রুলস হচ্ছে ক্যামেরা অন রাখতে হবে। আরেকটা রুলস হচ্ছে মাইক্রোফোন সবসময় মিউট রাখতে হবে, যেন আমাদের বাসার আওয়াজ আমরা ক্লাসে অন্যদেরকে না শুনতে দেই। ঠিক আছে? আচ্ছা, আনমিউট হবে? না না, আনমিউট হলে তো আওয়াজ শুনতে পাবো, মিউটেড হবে। বলেন। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন আসে নাই যে এই নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি কেন বলা হয়? কারো প্রশ্ন মনে নাই এটা, যে মিস এটা কেন বলা হয়? কারো মাথায় প্রশ্ন আসে? হ্যাঁ, কাকে বলা হয়? আচ্ছা, কেউ কি উত্তর জানেন যে কেন হচ্ছে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? না মিস। নো মিস। আচ্ছা, প্রাচ্যের ডান্ডি বলা হয় কারণ এখানে হচ্ছে পাটের বাণিজ্যের জন্য অনেক কলকারখানা কলকারখানা আছে, এজন্য এই জায়গাটাকে হচ্ছে প্রাচ্যের ডান্ডি বলা হয়। ঠিক আছে, অনেক পাটকল রয়েছে। পাটের কলকারখানাকে কি বলা হয়? পাটকল বলা হয়। অনেক পাটকল থাকায় এই জায়গাটাকে বলা হয় প্রাচ্যের ডান্ডি। তো গেল আমাদের ঢাকা বিভাগ। এখন আমরা সামনে অন্য বিভাগ যেটা হচ্ছে বরিশাল, সেটা নিয়ে পড়ব। আচ্ছা, বরিশালে কয়টা জেলা? মোট জেলা হচ্ছে 6টি। এবং বরিশালে একমাত্র দ্বীপ জেলার এক মানে বরিশাল পুরো বিভাগ জুড়ে একটা মাত্রই দ্বীপ জেলা রয়েছে, সেটা হচ্ছে ভোলা। বরিশালকে কি নামে, আচ্ছা ওয়াসিফ, হ্যাঁ ওয়াসিফা কোনো মিউট করে প্রশ্ন দিই। করতে চেয়েছিলে? এটা বন্ধ করো নো না। মিস, তখন বরিশাল জেলার স্লাইডটা দেখা ছিল না। আচ্ছা, ঠিক আছে। তোমার একটু তো নেটওয়ার্ক যদি একটু স্লো হলে তখন এরকম হয়, এখন অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি, বরিশাল কি হিসেবে পরিচিত? বাংলার ভেনিস ও শস্য ভান্ডার। তারপরে কি, সাগরকন্যা নামে বরিশালের একটা জেলা পরিচিত, সেই জেলার নাম কি? কুয়াকাটা। কুয়াকাটা। পটুয়াখালী। আচ্ছা, দুটাই, পটুয়াখালীর কুয়াকাটাকে বলা হয়। কুয়াকাটা তো জেলা না, কুয়াকাটা একটা জায়গার নাম। জায়গা। মেইনলি সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে, পটুয়াখালী জেলায় সেটা অবস্থিত। আচ্ছা, তারপরে কি, সবচেয়ে কম লোক বাস করে কোথায় এই বরিশাল বরিশাল বিভাগে? বিভাগে। আচ্ছা, আপনাদের দেখি তো, আপনাদের কি মানে এমনি বলেন তো, উপস্থিত বুদ্ধি দিয়ে, যে সবচেয়ে বেশি মানুষ কোন বিভাগে বসবাস করে? ঢাকা। ঢাকা বিভাগে। ভেরি গুড। ঢাকা বিভাগে। এবং বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা, সেই পায়রা কোথায় অবস্থিত? বরিশাল পটুয়াখালী বিভাগের অবস্থিত। পটুয়াখালী জেলায়। ভেরি গুড। আচ্ছা, দেখি এখন বলেন তো, এই যে বরিশালকে বাংলার ভেনিস কেন বলা হয়? কে বলতে পারেন? কে কি বলতে পারেন? আচ্ছা, কেউ বলতে পারে না, আমিই বলে দিচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জানেন তো আমাদের জাতীয় কবিকে? জানেন না সবাই? জি। তিনি ম্যাম ইতালির ভেনিস শহরের সাথে এই বরিশালকে তুলনা করেছিলেন, এবং তুলনা করে বরিশালকে বলেছেন যে এটা বাংলার ভেনিস। কেন ইতালির ভেনিস শহরের সাথে তুলনা করেছেন? কারণ বরিশালে খাল, নদী, প্রাকৃতিক সৌন্দর্য ওই ইতালির ভেনিস শহরের মতো। তাই আমাদের কবি কাজী নজরুল বরিশালকে বলেছেন বাংলার ভেনিস।
আর শস্য ভান্ডার তো কারণ শস্য অনেক বেশি উৎপাদিত হয় তাই। এবং এখানে আরেকটা তথ্য আমরা জেনে নিব যে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে সীমান্তের কোনো সংযোগ নেই। জানেন তো, ওই যে আমরা আগে একটা স্লাইড দেখেছিলাম, চলেন আমরা সেটা আরেকবার দেখে আসি। এই যে এখানে দেখেছি, আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন বাকি সবগুলো বিভাগের সাথে বর্ডার এরিয়ার কানেকশন আছে। আর এদিকে আপনাদের হয়তো দেখে মনে হবে যে মিস নিচের দিকে তো বর্ডার এরিয়ার কানেকশন থাকার কথা, কিন্তু নেই, কারণ এদিকে কি আছে বলেন তো? বঙ্গোপসাগর। ভেরি গুড, বঙ্গোপসাগর এদিকে, তাই এই দুইটা বিভাগের সাথে সীমান্তের কোনো সংযোগ নেই। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, আমি নাম নেই বলে বলতে পারছি না। বঙ্গোপসাগর। স্যামসাং S20 আলট্রা কে আপনি একটু বলেন কি প্রশ্ন, হ্যান্ড রেজ করে আছেন? আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন নেই। হ্যালো, স্যামসাং S20 আলট্রা, জি হ্যাঁ তোমার কোনো প্রশ্ন আছে, হ্যান্ড রেজ করে আমি আছে? ভুল করে চলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, অনেকের ভিডিও অফ, আপনাদের ভিডিও অফ করলে কিভাবে হবে বলেন, ভিডিও অন করেন। মিস আমার ল্যাপটপে ক্যামেরা নেই। আচ্ছা সমস্যা নেই। মিস জি বলেন। কুয়াকাটাকে কেন সাগরকন্যা বলা হয়? কারণ সাগরের পাশেই ওটা। কুয়াকাটা গিয়েছেন কেউ? সমুদ্র সৈকত, কুয়াকাটা থেকে, কুয়াকাটা থেকেও সমুদ্র দেখা যায়। সৈকতের নাম। হ্যাঁ প্রাকৃতিক আচ্ছা, আহনাফের হ্যান্ড রেজ কেন? পূর্ব প্রজেক্ট কুয়াকাটা সাগরকন্যা বলা হয়। আমি আহনাফ, কুয়াকাটায় গিয়েছি। ম্যাম ভুল করে চলে আসছে, আমি আচ্ছা বুঝতে পারছি না। মিস আমিও কুয়াকাটা গিয়েছি। ভেরি গুড, ওখান থেকে সমুদ্র দেখা যায় না? ইয়েস মিস। হ্যাঁ ঠিক আছে, চলেন এখন আমরা চট্টগ্রাম বিভাগ নিয়ে পড়বো। চট্টগ্রাম বিভাগে কি কোন জেলা আছে বলেন তো, যে এই ছবি দেখে কি মনে হয় কোন জেলা আছে এখানে? রাঙামাটি। রাঙ্গামাটি জেলা। এই যে রাঙামাটি, বড় ছবিটা দেখে বান্দরবান, কি মনে হয়? কক্সবাজার। বান্দরবন। হ্যাঁ রাঙামাটি, কক্সবাজার। বান্দরবন। কক্সবাজার। হ্যাঁ আমি, খাগড়াছড়ি, রাঙামাটি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, মৌসুমী আক্তার আপনার হ্যান্ড রেজ কেন বলেন? আচ্ছা মিস অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয় না? না, সাগরের পাশে আছে এবং অপূর্ব মানে প্রাকৃতিক সৌন্দর্য দুটো আছে বলেই সাগরকন্যা বলা হয়, সাগরের পাশে না থাকলে সাগরকন্যা বলা হতো না। মিস সেটাই তো বলতেছিলাম, আচ্ছা ঠিক অপূর্ব আছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়। হুম, এখান থেকেই একমাত্র স্থান যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরের বই না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলেন এখন আমরা চট্টগ্রাম বিভাগ নিয়ে জেনে নিই, অনেকগুলো ইনফরমেশন একে একে আমরা পড়ে নিব। চট্টগ্রাম বিভাগকে কি বলা হয়? বাণিজ্যিক বাণিজ্যিক রাজধানী। রাজধানী। এমনি বাণিজ্যিক বাংলাদেশের রাজধানী। রাজধানী কোনটা দেখি বলেন তো? ঢাকা। ঢাকা। ভেরি গুড, সবাই পারেন। আচ্ছা, বাংলাদেশের চট্টগ্রামে প্রবেশদ্বার বলা হয় মোট জেলা চট্টগ্রাম। কয়টা? 11টা। 11টা। বাবুরা মিউটেড রাখি, আনমিউট না করি, যখন আমি বলবো তখন আনমিউট করবেন, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে সীমান্তবর্তী জেলা কয়টা? 8টি। চট্টগ্রাম বিভাগ কি আয়তনে সবচেয়ে বড় বিভাগ? আমি বলেছিলাম যে জনসংখ্যায় সবচেয়ে বেশি কোন বিভাগে জনসংখ্যা বলেন ঢাকা। তো? ঢাকা। কিন্তু আয়তনের দিক দিয়ে মানে জায়গার পরিমাপ অনুযায়ী সবচেয়ে বড় কে? চট্টগ্রাম। এবং এই চট্টগ্রামের মধ্যেই আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা যেটি, সেটি হচ্ছে রাঙামাটি, এই রাঙামাটিও অবস্থিত। এবং এখানে আরেকটা কি আছে, দেশের সর্বদক্ষিণের জেলা, সর্বদক্ষিণের জেলা কক্সবাজার, সেটাও অবস্থিত। আচ্ছা চলেন এই দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্ব এসব পড়ানোর আগে আপনাদেরকে দিক নিয়ে শিখাই।
হ্যাঁ বলো, হ্যান্ড রেইজ কেন বাবু, বলেন। ম্যাম, বলো। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আয়তনে রাঙামাটি। আচ্ছা ম্যাম। ওকে। আচ্ছা, এখন চলেন আপনাদেরকে দিক নিয়ে পড়াশোনা করাই। বাংলাদেশের ম্যাপ ধরেন, আমার আঁকা বুক খুবই খারাপ, এখানে আমি আঁকলাম কোনো মতে, এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। হ্যাঁ, এরপরে এটার উপর একটা ফোর আঁকবো। ফোর এঁকে আমরা হচ্ছে দিক নিয়ে শিখবো। ফোরটা কিভাবে আঁকবো, এক টানে আঁকবো। কিভাবে, এই দিক থেকে শুরু করবো, এইভাবে গিয়ে পাশাপাশি যাব, তারপর উপরে যাব, তারপর নিচে নামবো। এবং আমরা দিক শিখবো কিভাবে। এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে চারটি দিকের নাম বলো, আমরা এই সিরিয়ালে বলি না যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ? জি মিস। এটার অন্য সিরিয়ালে কেউ বললে এখন থেকে ভুলে যাবা, সেটা আর নাই। এই সিরিয়ালেই বলতে হবে। কি, এদিকে ইস্ট, ওয়েস্ট, নর্থ সাউথ নর্থ সাউথ। ভেরি গুড। আমার লেখাগুলো বাঁকা হচ্ছে, কেউ কিছু মনে করো না। ইস্ট, না ওয়েস্ট, নর্থ সাউথ। আচ্ছা, এটা কেন হয় জানো? কারণ আমার হাতে পেন নাই, কার্সর দিয়ে লিখছি। কার্সর দিয়ে লেখার কারণে লেখাগুলো একটু বাঁকা হচ্ছে। আচ্ছা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এখন বলেন তো, আপনারা যে বাংলাদেশের ম্যাপটাকে ভিজুয়ালাইজ করেন, এই যে আমার পচা ম্যাপটা, কক্সবাজার জেলাটা কি এই দিকে না? জি একদম ম্যাম। এদিকে। এখন প্রশ্ন হতে পারে যে মিস, এটা তো পূর্ব দিকেও আছে আবার দক্ষিণ দিকেও আছে, কেন আমরা এটাকে দক্ষিণ দিকের বলি? এটার উত্তর হচ্ছে, যখন আপনারা এরকম করে দাগ কাটেন, যে আচ্ছা সবচেয়ে দক্ষিণে কোন সীমানা পড়ে, একদম নিচ পর্যন্ত টানবো টানবো টানবো, এবং এদিকে সবচেয়ে পূর্ব পর্যন্ত টানবো টানবো টানবো, এরকম টানাটানি করে দাগ কাটার পরে সবচেয়ে পূর্বে আসলে কক্সবাজার জেলা পড়ে না, সবচেয়ে দক্ষিণে গিয়ে সেই কক্সবাজার জেলা পড়ে। কক্সবাজার জেলাটি পড়ে। এবং এই জন্য বলা হয় যে দেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। জি মিস। বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, জি মিস। এখন চট্টগ্রাম জেলার আরো কিছু কাহিনী আছে, তাদেরকে কি বলা হয়? বারো আউলিয়ার দেশ বলা হয়। এটার সাথে আরেকটা শিখে নেন, বারো আউলিয়ার দেশ তো চট্টগ্রামকে বলা হয়, 360 আউলিয়ার দেশ আরেকটা সিলেট। জেলা হয়। ভেরি গুড। হ্যাঁ, সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়, সেটা আমরা যখন সিলেট বিভাগ করব তখন আমরা আবার শিখে নিব। আচ্ছা, এখানে চট্টগ্রাম বিভাগে আরো কি আছে? বাংলাদেশ, হ্যাঁ আফিস বলো বলিয়া কি প্রশ্ন? ম্যাম, আউলিয়া কি? অলি আউলিয়া, এটা হচ্ছে যারা মানে অনেক ধর্মকর্ম করে তাদেরকে হচ্ছে আউলিয়া বলা হয়। মানে তারা আল্লাহর অনেক প্রিয় থাকে, এবং বলা হয়ে থাকে যে তাদের বিভিন্ন রকমের শক্তি থাকে, যে আল্লাহর কাছে তারা যাই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। তো তখন তাদেরকে হচ্ছে আউলিয়া বলা হয়। মিস। অদ্রি বলো। মিস ওই যে আচ্ছা, আমাকে কোশ্চেন করতে হলে হ্যান্ড রেজ করতে হবে। অদ্রি হ্যান্ড রেজ করেছে, এই জন্য অদ্রির কোশ্চেন আগে নিব। জি অদ্রি বলো। চট্টগ্রামকে বারোয়াউলিয়া দেশ কেন বলা হয়? আহ বারো আউলিয়া, এক্স্যাক্টলি বারো আউলিয়ার দেশ কেন বলা হয়, ওখানে সংখ্যাটা বারো আউলিয়া কেন নিয়েছে সেটা আমি বলতে পারছি না, হ্যাঁ, কিন্তু ওখানে এই মানে ধর্মীয় কারণেই হচ্ছে বারো আউলিয়ার দেশ বলা হয়। মিস সেখানে 12টা আউলিয়া এসেছিল, এখানে এসে ধর্ম প্রচার করেছিল এই জন্য। আচ্ছা, তাহলে তো হলোই, কিন্তু মেইনলি 12 সংখ্যাটা 12 জন আউলিয়ার কারণে হয়নি, যতদূর আমি জানি। মেইনলি ওখানে শুরু করেছিল বদর আউলিয়া নামে একজন, ধর্মপ্রচার শুরু করেছিল। তারপরে ওই বদর থেকে কিভাবে 12 আউলিয়া হলো এটা এখনো অজানা। ইতিহাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলেন তারপরে কি বলছিলাম। বলছিলাম হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে হালদা। হালদা নদীর তীরে, এবং এই হালদা নদীটাও হচ্ছে চট্টগ্রাম বিভাগেই অবস্থিত। তো কেউ যদি বলে আপনাদেরকে যে বলো তো বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোন বিভাগে অবস্থিত, তখন উত্তর কি হবে? চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম। এবং এখানে হচ্ছে কাপ্তাই হ্রদ, কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ যেটাই বলেন, সেখানে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবং সেটা এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র যেটা, সেটা হচ্ছে কর্ণফুলী নদীর ওপর অবস্থিত। মানে এটা
আপনাদের কাপ্তাই হ্রদ নিয়ে না, কর্ণফুলী নদী থেকেই হয়, কিন্তু আশেপাশে কাপ্তাই হ্রদ থাকায় ওই জলবিদ্যুৎ কেন্দ্রটার নাম কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। তো সেটাও কোথায় অবস্থিত? চট্টগ্রাম বিভাগে। আচ্ছা, হেনরি স্কার, আপনার নাম বলেন তো দেখি। আচ্ছা, নাই এখন মিস আমার নাম হচ্ছে তাসফি। তাসফি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চট্টগ্রাম বিভাগে কারা বসবাস করেন দেখি তো? চট্টগ্রাম বিভাগের আমি বাসিন্দাদের কথা জিজ্ঞেস করা হয় নাই। ওয়াসিফা, তারপরে হচ্ছে নাহি, না, আব্দুল্লাহ। আচ্ছা। সামান্থা মিস, তারপরে আফিফ, তারপরে ম্যাম। ফাইজা, লিসান, জয়ন্তিকা, অনেকেই তো দেখি চট্টগ্রাম বিভাগে। আচ্ছা, ঠিক আছে, হ্যান্ড ডাউন করেন সবাই। আচ্ছা, চট্টগ্রাম বিভাগে আরো কি আছে? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, সেটা কি? কক্সবাজার সমুদ্র সৈকত, সবাই জানি না? ইয়েস ম্যাম। আচ্ছা, ইয়েস মিস। আরো জি কি মিস। শিখবো আমরা? এই কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 120 120 কিলোমিটার। কিলোমিটার। 120 তার কিলোমিটার। মানে পৃথিবীতে এত লম্বা 120 কিলোমিটার এরিয়া জুড়ে কোনো সমুদ্র সৈকত প্রাকৃতিক সমুদ্র সৈকত নাই। একমাত্র বাংলাদেশে আছে, বাংলাদেশ বড় কিন্তু সর্ববৃহৎ। বাংলাদেশ থেকে ছোট। বাবুরা আনমিউট না করি। হুম, ভেরি গুড। আচ্ছা, তারপরে শীতল পানির ঝর্ণা, মানে ঠান্ডা পানির ঝর্ণা কোথায়? এই হিমছড়ি, কক্সবাজার। কক্সবাজারের হিমছড়ি ঝর্ণা হচ্ছে শীতল পানির ঝর্ণা। আবার দেখেন আরেকটা আছে যে উষ্ণ পানি বা গরম পানির ঝর্ণা, সেটাও কোথায়? এই চট্টগ্রাম বিভাগেই সীতাকুণ্ডে। আচ্ছা, এখন মনে রাখবো কিভাবে যে মিস ওলট পালট যদি লাগে তখন কি করব? আপনারা কি জানেন যে হিম মানে কি? হিম মানে যে শীতল। বরফ, ঠান্ডা এরকম বোঝায়। বড়। হ্যাঁ, শীতল। তো হিমছড়ি মানেই শীতল পানির ঝর্ণা, এটা দিয়ে মনে রাখবেন। এবং যেটা বাকি থাকে সেটা হচ্ছে সীতাকুণ্ড, তার মানে সীতাকুণ্ড উষ্ণ পানির ঝর্ণা। মাহিরা, প্রশ্ন কি? প্রশ্ন মাহিরার? মাহিরা হ্যান্ড রেইজ কেন মাহিরার? হ্যালো মাহিরা, কোনো প্রশ্ন তোমার, নাকি ভুলে হ্যান্ড রেইজ করেছো? আমি চট্টগ্রাম বিভাগে বাস করি। ও আচ্ছা, ঠিক আছে। তারপরে তাসফি, হ্যান্ড রেইজ কেন? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো, কি প্রশ্ন? ম্যাম, সেন্ট মার্টিন কোথায় অবস্থিত? সেন্ট মার্টিন কক্সবাজার জেলায় অবস্থিত। এটাও চট্টগ্রাম বিভাগেই। আচ্ছা, তারপরে ইভা, ইভা কি প্রশ্ন বলেন? মিস, আপনি কি কখনো চট্টগ্রাম ঘুরতে গিয়েছেন? হ্যাঁ, তোমরা হচ্ছে যদি ক্যাডেট কলেজে চান্স পাও, যেই ক্যাডেট কলেজেই পড়ো, তোমাদেরকে অবশ্যই অবশ্যই চট্টগ্রাম জেলায় ঘুরতে নিয়ে যাবে এবং কক্সবাজার নিয়ে যাবে। সব 12 কলেজেই একটা হচ্ছে এরকম শিক্ষা সফর থাকে, যেটাকে বলে 9 ডেজ এক্সকারশন। সেই 9 দিনের শিক্ষা সফরে সবাইকে হচ্ছে এই চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার নিয়ে ঘোরানো হয়। তো আমিও সেই শিক্ষা সফরের বদৌলতে চট্টগ্রাম জেলায় ঘুরেছি এবং কক্সবাজারে তুমি তোমার পরীক্ষার পর করো। বাবুরা আনমিউট করে না। প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। এই যে দেখছেন না আপনাদের সহপাঠীরা কি সুন্দর হ্যান্ড রেজ করছে, তারপর আমি বলছি যে কি প্রশ্ন, তারপরে তারা আনমিউট করে প্রশ্ন করছে। এভাবে নিয়ম অনুসারে আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু জিনিস শিখবো। দেখেন, দেশের বায়ু বিদ্যুৎ কেন্দ্র, তখন আমরা পড়েছি কি? জলবিদ্যুৎ কেন্দ্র মানে পানি ব্যবহার করে। আহ আচ্ছা, জিহাদ কি প্রশ্ন? ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। ম্যাম, প্রশ্ন ছিল যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট তো আমাদের দেশে অবস্থিত না, নেপালে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। আচ্ছা, ভেরি গুড। মাহিরা, আর কোনো প্রশ্ন? মাহিরা হ্যান্ড রেইজ কেন? আচ্ছা, ঠিক আছে। কি বলছিলাম যে জলবিদ্যুৎ কেন্দ্র মানে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, আর এখানে বায়ু বিদ্যুৎ মানে বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হয়। এই জলেরটাও চট্টগ্রাম বিভাগে অবস্থিত, এবং বায়ুরটাও চট্টগ্রাম বিভাগের অবস্থিত।
কোথায় সেটা? কক্সবাজারের কুতুবদিয়া এলাকায়। এবং বাংলাদেশ ও মায়ানমার কি বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী। এটা আপনারা যখন ওই যে বললাম না ক্যাডেট কলেজে চান্স পেলে কি হবে, আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবে, আপনাদেরকে এই নাফ নদীও দেখাতে নিয়ে যায়, আমাকেও দেখাতে নিয়ে গিয়েছিল। তো সবাই কি করবেন, বেশি বেশি করে পড়াশোনা করবেন, তারপরে প্রিপারেশন নেবেন এবং ক্যাডেট কলেজে চান্স পেয়ে ভর্তি হয়ে যাবেন। তাহলে বাংলাদেশের অনেকগুলো জেলা, জায়গা, তারপর হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী, এরকম আরো অনেক বিশাল বিশাল এলাকা তোমরা ঘুরতে পারবে। এই তো গেল। এটা রিভিউ না করি, অনেকক্ষণ ধরে আমি চট্টগ্রাম বিভাগ পড়িয়েছি। আশা করি আপনাদের সবার এই ইনফরমেশনগুলো মনে থাকবে। এবং সবাই মনোযোগ দিয়ে ক্লাস করি। কেন ক্লাস করব? একে তো আমরা সাধারণ জ্ঞান শিখবো, আর দুয়ে বলেছি যে ক্লাস শেষে টের পাবো যে কেন মিস মনোযোগ দিয়ে ক্লাস করতে বলেছিলেন। আরেকটা উপকার দেখতে পাবো আমরা। আচ্ছা, এখানে বলেন তো এই মিসিং, আচ্ছা দেখিয়ে ফেললাম, মিসিং জায়গাটা হচ্ছে রাজশাহী বিভাগ। এখন তার মানে আমরা রাজশাহী বিভাগ নিয়ে পড়বো। বলতে পারেন এটা কোন নদীর তীরের সূর্যাস্তের ছবি? পদ্মা নদী। ভেরি গুড, আপনারা তো সব পারেন মাশাআল্লাহ। হুম। আচ্ছা, রাজশাহী নিয়ে খুব বেশি কিছু না, কয়েকটা জিনিস শিখবো আমরা। কি কি? মোট জেলা 8টি, সীমান্তবর্তী জেলা 4টি। এখন বলেন তো দেখি এই রাজশাহী বিভাগে, আচ্ছা আরিশা হক বলেছে যে সে রাজশাহী জেলার। বাকি কারা, সরি রাজশাহী বিভাগের কারা কারা রাজশাহী বিভাগের বলেন তো? মামুন কি রাজশাহী বিভাগের? হ্যাঁ ম্যাম, রাজশাহী বিভাগে। আচ্ছা, তারপরে ম্যাম আমিও রাজশাহী বিভাগের। আচ্ছা তাহা, তারপরে হচ্ছে তুর্য, তাহা তুর্য মামুন আরিশা, এই কয়েকজন বাদে আর কেউ আছেন রাজশাহী বিভাগের? ম্যাম হ্যাঁ, বলো বলো। ম্যাম আমি রাজশাহী বিভাগে বসবাস করি, কিন্তু ভ্যাকেশনে চিটাগং আসছি। বাহ, মজা তো। আচ্ছা আচ্ছা, কে যেন আমাকে প্রশ্ন করলেন, তাহা প্রশ্ন করেছেন যে বাগেরহাটের পূর্ব নাম কি ছিল? বাগেরহাটের পূর্ব নাম ছিল খলিফাতাবাদ। এখন আমরা কি করব, ক্লাসে মনোযোগ দিব। আজকে ক্লাসে যা পড়াচ্ছি এটা আগে মনে রাখতে হবে, এক্সট্রা কোশ্চেন পরে। কি বলেছি আমি ক্লাসের শুরুতেই, যে ক্লাসে যা যা শিখাবো সেটা ভালো করে মনোযোগ দিয়ে শিখতে হবে। জাআতুল মুনতাহা সাউদা বলেন, হ্যান্ডরিস কেন বাবু? মিস আমার কাছে এই শীটটি আছে। তাহলে তো ভালোই, তাহলে আজকে যা প্রশ্ন করব সবই পারবা, তাই না? নো কি মিস সাউদার পড়া আমার হয়নি, শুধু শীট হিসেবে রেখে দিয়েছো? মিস আমার নাজিয়াপু দিয়েছে। ও আচ্ছা, ভালো, ঠিক আছে। নাজিয়া তোমার কি হয়? আমার বড় আপু। বাহ। আচ্ছা, ঠিক আছে, চলেন এখন আরো কিছু জেনে নেই রাজশাহী বিভাগ নিয়ে। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু, সেটা কি? কোন রেল সেতু? হার্ডিঞ্জ ব্রিজ। সেই পদ্মা হার্ডিঞ্জ, সেতু। হুম, একক রেল সেতু। হার্ডিং ব্রিজ। হ্যাঁ, এবং সেটা কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। রাজশাহী। রাজশাহী বিভাগে কোন জেলায়? পাবনা জেলায়, রাজশাহী বিভাগের পাবনা জেলায় অবস্থিত। এবং বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর, সেটাও রাজশাহী বিভাগে অবস্থিত। এবং বাংলাদেশের যেখানে হয় সেটাও নাটোরের লালপুর, সেটাও রাজশাহী বিভাগে অবস্থিত। অবস্থিত। এবং জেলা হিসেবে সবচেয়ে গরম যে জেলায়, সেটা হচ্ছে রাজশাহী জেলা, মানে নাটোর। গড়ে এই জেলায় সবচেয়ে বেশি উষ্ণতা থাকে, এজন্য বাংলাদেশের উষ্ণতম জেলা বলা হয় রাজশাহীকে। আচ্ছা, তাকিয়া কিবরিয়া কি প্রশ্ন আপনার? মিস একক রেল সেতু। আচ্ছা, একক রেল সেতু বলতে ওয়ান এক ওয়ে লেনের। বোঝায়। হ্যাঁ, এক লেনের, ওয়ান ওয়ে, মানে আসে এরকম দুই রাস্তার কিছু বোঝায় না। পদ্মা সেতু দিয়ে এক এক সাইড দিয়ে আপনি যেতে পারবেন, আসতে পারবেন এরকম। আচ্ছা আচ্ছা, আরিশার বাসা হচ্ছে পাবনাতে, ভেরি গুড। আরিশা কি দেখেছো হার্ডিঞ্জ ব্রিজ? ম্যাম আমিও দেখেছি।
আমিও দেখেছি। আচ্ছা, ঠিক আছে, চলেন। তারপরে আমরা পড়বো হচ্ছে চলন বিল নিয়ে। ওই রুমে আছে। আরে, কি মাইক্রোফোনের প্রবলেম? রাজশাহী বিভাগে অবস্থিত। মিউট। এই যে আপনারা যে আমার পারমিশন ছাড়া আনমিউট করছেন, এটা কি খুব ভালো হবে যদি আমি আপনাদের সবাই মিউট করে কাউকে আনমিউট করার পারমিশন না দেই? বলেন তো, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে না? অফলাইন ক্লাসে কি হয়, যখন আপনারা কথা বলেন তখন কি হয়, যে টিচার যখন পড়ায় আপনারা কথা বললে সবার মনোযোগ নষ্ট হয়, সবাই ঘুরে তাকায় না যে হ্যাঁ ওখানে কি হলো? তো এরকম এখন ক্লাসের মাঝখানে যদি আপনারা শব্দ করেন আনমিউট করে, তাহলে তো ক্লাসের মনোযোগ নষ্ট হবে। এটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আরিশা আমাদেরকে চ্যাট বক্সে বলেছে যে ওর নানু বাড়ি কুষ্টিয়া এবং ব্রিজে দেখতে দেখতে যায়। সেম, আমি কখনো কাছে যাইনি, কিন্তু দূর থেকে দেখেছি, কারণ আমিও হচ্ছে কুষ্টিয়া গিয়ে পড়াশোনা করি। কুষ্টিয়া যাওয়ার সময় হচ্ছে এটা দেখা যায়। এই তো। তারপর আপনাদের রাজশাহী বিভাগেও গিয়েছিলাম, ছোটখাটো ঘুরে টুরে, মানে ট্যুর দিয়ে, ছোটখাটো ট্যুর দিয়ে আবার চলে আসি। আচ্ছা, তারপরে কি বাংলাদেশের পশ্চিমতম জায়গা? মনাক্সা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এখন আবার ওই ম্যাপটা আঁকাবো আমি, এই যে পচা ম্যাপটা বাংলাদেশের, তারপরে এই জিনিসটা বলবো। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ সেই কক্সবাজারের মতোই সর্বপশ্চিমে। কেন পশ্চিম, সরি, পশ্চিম দিকে যদি দাগ কাটো এরকম, এটা এটা কি পূর্ব সাইড আর এটা হচ্ছে পশ্চিম সাইড। পশ্চিম দিকে যদি দাগ কাটো, সর্বপশ্চিমে যেই জেলার বা যেই জায়গার ছোঁয়া লাগবে এই পশ্চিম দিকের দাগটার সাথে, সেটা হচ্ছে এই মনাক্সার। মনাক্সা কোথায়? এই এলাকাটা শিবগঞ্জ উপজেলার কোন জেলায়? চাঁপাই নবাবগঞ্জ জেলায়। ঠিক আছে, মনে থাকবে। মিস। ইয়েস মিস। ওকে, মিস। ঠিক আছে। চলেন এখন রাজশাহী বিভাগ শেষ আমাদের, আমরা সামনে আগাই। আচ্ছা, খুলনা বিভাগ। খুলনা মানেই কি রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ কি, খুলনায় কি আছে বলেন তো? কেন এই সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার ছবি দেওয়া? সুন্দরবন। ম্যানগ্রোভ বন আচ্ছা, প্রথমে সুন্দরবন নিয়ে পড়াই, উপরে হচ্ছে খুলনা জেলা নিয়ে তথ্য আছে, সেটা পরে পড়াবো আমরা। দেখেন, সুন্দরবন কয়টা জেলা নিয়ে অবস্থিত? মোট 5টা জেলা নিয়ে অবস্থিত। কি কি? খুলনা তো আমরা জানি, খুলনা বাগেরহাট কমনলি আমরা সবাই জানি, কিন্তু জানি না কাদেরকে নিয়ে। সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এই বাকি 3 জেলা নিয়ে জানি না। মোট কয়টা জেলা নিয়ে সুন্দরবন অবস্থিত তাহলে? মোট 5টি জেলা নিয়ে অবস্থিত। কি কি? পাঁচটি। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। পাঁচ। এবং এই সুন্দরবনকে কি বলা হয়? সুন্দর, বলো। বাংলাদেশের ফুসফুস। আচ্ছা, ঠিক আছে। না না। আচ্ছা, পৃথিবীর সুন্দরবন বৃহত্তম বিশ্ব ঐতিহ্যের অংশ। হুম, মিস ওয়াসিফা বিশ্ব বলো কি ঐতিহ্য প্রশ্ন? হিসেবে ম্যাম বিশ্ব বিশ্বের ঐতিহ্যের সর্ববৃহৎ হ্যাঁ ম্যানগ্রোভ বন। মিস হ্যাঁ, আপনি তো এটা বললেন তো বলা মোট হয়, জেলার কিন্তু আমি শুনতে 5টি, চাচ্ছিলাম। কিন্তু আচ্ছা আচ্ছা, মিস একজন আপনি কথা বলো, ওয়াসিফা আগে হ্যান্ড রেজ করেছে, ওয়াসিফা আগে বলুক, বাকিরা হ্যান্ড রেজ করো, তারপর আমি প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ বলো ওয়াসিফা। মিস আপনি কি এখানে সুন্দরবনের কথা বলেছেন 5টি জেলা, নাকি এই খুলনা বিভাগের কথা বলেছেন? সুন্দরবনের কথা বলেছি। সুন্দরবন এলাকাটা মোট 5টি জেলা নিয়ে অবস্থিত, এটা বলেছি। ওয়াসিফা কি প্রশ্ন? না মিস, আমি এটাই জিজ্ঞেস করতে চেয়েছিলাম না। এখানে আচ্ছা, লেখা মোট জেলা 10টি। হ্যাঁ হ্যাঁ, পটুয়াখালী আমি বলি, খুলনা, সরি, খুলনা বিভাগে পটুয়াখালীর অবস্থান না, কিন্তু সুন্দরবন যে জায়গাটা সেটা হচ্ছে পটুয়াখালীর সাথে বর্ডার বা সীমানা শেয়ার করে।
এই এই দুইটার হিসাব আলাদা। বোঝাতে পেরেছি? আচ্ছা। হ্যাঁ, তাসফি বলেন কি প্রশ্ন? ম্যাম, মে আই গো টু ওয়াশরুম প্লিজ? Yes, you may go. আচ্ছা, ঠিক আছে। মারিয়াম বলেন কি প্রশ্ন? মিস এই স্লাইডটা কি আপনি দিয়ে দিবেন? না, এখন তো দিব না। মিস এখন না, ক্লাসের পরে কি এই পিডিএফটা দিয়ে দিবেন? উম সেটা হচ্ছে পরে জানানো হবে, এখন জানানো হবে না। এখন হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কারণ আমি স্লাইড দিই বা না দিই, আপনারা যেন মাথায় পড়াশোনাগুলো গেঁথে নিতে পারেন, যেন যে কেউ এই স্লাইড থেকে প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারেন। এটার জন্য বলেছি মনোযোগ দিয়ে ক্লাস করতে। আমি যদি বলি যে স্লাইড দিয়ে দিব, তাহলে আপনারা কি করবেন? ফাঁকিবাজি করবেন আর বলবেন হ্যাঁ শাকিরা মিস তো পরে স্লাইড দিয়ে দিবে, পরে শিখে নিব, এখন ক্লাসে মনোযোগ না দেই। তো এই জন্য আমি এই আশা দিব না যে আমি স্লাইড দিব কি দিব না। আমি আপনাদেরকে বলেছি খাতা কলম নিয়ে বসতে, ইনফরমেশন যদি সাথে সাথে মুখস্থ না হয় তখন খাতায় লিখে রাখবেন, আর না হয় মুখস্থ করলে তো ভালোই, মুখস্থ রাখবেন। আচ্ছা, তো যেটা আমি জানতে চাচ্ছিলাম যে সুন্দরবনকে কি বলা হয়? ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, এটা হচ্ছে জিজ্ঞেস করেছিলাম, এবং এই উত্তরটা বোধহয় একজন দিয়েছো আর বাকি কেউ দিতে পারোনি। আচ্ছা, নো প্রবলেম, আমরা সামনে শিখবো, ঠিক আছে। আচ্ছা, সুন্দরবনকে আরেকটা কি হিসেবে ঘোষণা করা হয়েছে? ঘোষণা করা হয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ বিশ্ব হিসেবে। ঐতিহ্য অংশ হিসেবে। এবং সেটা কে করেছে? কোন সংস্থা? ইউনেস্কো। 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 এবং কত সালে? 1997 সালে। 1997 সালে। এবং কততম বিশ্ব ঐতিহ্যের অংশ এটা? 798 798। Very good. 798 আচ্ছা, এবং এই এই যে এইটা আমরা শিখলাম মাত্র, যে সুন্দরবন 798তম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তাকে ঘোষণা করেছে ইউনেস্কো 1997 সালে। এই চারটা জিনিসই ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এটা শুধু ক্যাডেট কলেজের জন্য না, সারা জীবন যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এই জেনারেল নলেজের কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা শিখবো খুলনায় কয়টি জেলা? মোট জেলা হচ্ছে 10টি। সীমান্তবর্তী জেলা কয়টা? 6টি। এবং এখানে কি আছে? ফেমাস মুজিবনগর। মুজিবনগরে কি হয়েছিল? বাংলাদেশের প্রথম বাংলাদেশের সরকার প্রথম অস্থায়ী সরকার সরকার হ্যাঁ, অস্থায়ী সরকার বাংলাদেশের গঠিত প্রথম হয়েছিল অস্থায়ী এবং সরকার সেখানে গঠিত হয়েছিল। শপথ নেওয়া হয়েছিল। আচ্ছা, এবং এই মুজিবনগর জায়গাটা, সেটা হচ্ছে, তার আগের নাম কি? বৈদ্যনাথ তলা। কেউ কি বলতে পারো এটা এই মুজিবনগর এটা হচ্ছে কোন জেলায় অবস্থিত বর্তমানে? গোপালগঞ্জ। মেহেরপুর। 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 গোপালগঞ্জেও মুজিবনগর নামে একটা জায়গা আছে, কিন্তু সেটা হচ্ছে এই মুজিবনগর না, যেটা বৈদ্যনাথ তলার সাথে রিলেটেড। দুইটা ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, হুম। তারপরে কি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি? বেনাপেল। বেনাপোল। 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 আচ্ছা, এই বেনাপোলটা কোন জেলায় অবস্থিত? কেউ বলতে পারেন কোন জেলায় এটা অবস্থিত? যশোর জেলায়। হ্যাঁ, যশোর। যশোর জেলায়। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তারপরে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটা? যশোর। আচ্ছা, যশোর তাহলে কোন বিভাগের? খুলনা বিভাগের। আচ্ছা, খুলনা। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা? আচ্ছা, এবং সেটা কবে শত্রুমুক্ত হয়? 6 ডিসেম্বর 1971। 1900। আচ্ছা, ঠিক আছে। এবং মংলা বন্দর, মংলা বন্দর কোথায় অবস্থিত? পশুর নদীর তীরে পশুর। অবস্থিত। এবং এটা কোন বিভাগে? খুলনা বিভাগে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দুটো তো আমরা পড়েছি। এখন দেখি, বলেন তো, বলেছিলাম পটুয়াখালী কোন বিভাগে অবস্থিত, বলেন তো? বরিশাল। বরিশাল। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে।
আমরা এখন পরের স্লাইডে যাব। বলেন তো এই এই যে জায়গাটা ব্লু মার্ক করা, এটা কোন বিভাগ? রংপুর। রংপুর। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই রংপুর নিয়ে পড়বো। দেখি তো, বলেন তো রংপুরে কারা কারা থাকেন? কি করলাম লেখা দাও। উপজাতিরা কেউ আচ্ছা, আসবেন না আব্দুল্লাহ, তারপর হচ্ছে আসাদ, তারপরে মারিয়াম, এই তিনজন থাকেন। আর কেউ থাকেন না রংপুরে? মুনিবা। আচ্ছা, ঠিক আছে। ম্যাম রংপুর আমার হোম ডিস্ট্রিক্ট। ওই ম্যাডামের ল্যাপটপ। আবিব তো দেখি তাহলে বাংলাদেশের অনেক বিভাগে ঘুরেছো। ইয়েস ম্যাম। আফিফ কোন বিভাগে যাওনি এখনো? সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং আচ্ছা, বরিশাল। ঠিক আছে, চলেন আপনাকে দাওয়াত দেই আমার বিভাগে। আমি হচ্ছি ময়মনসিংহ বিভাগে থাকি। আপনাকে আমার বিভাগে দাওয়াত, চলে আসবেন। ফোন দিয়ে বলবেন যে মিস আপনার বিভাগে বেড়াতে এসেছি, এখন ঘুরান আমাকে নিয়ে। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে। চলেন এখন রংপুর বিভাগ নিয়ে পড়ি। রংপুর বিভাগে মোট জেলা হচ্ছে 8টি এবং সীমান্তবর্তী জেলা 6টি, এবং এই রংপুর বিভাগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সেটির অবস্থান। এখন আমরা আপনাদেরকে আবার সেই আঁকাবুকি করে দেখাবো। এই দেখেন, এই আমার পচা ম্যাপটা আঁকালাম। বলেন তো উত্তর দিকটা কোন দিকে? ওপরে। আচ্ছা, ওপরে। এখন উপরের দিকে যদি দাগ দেন, ওই সর্ব উত্তরে যেই জেলাটা এই দাগটাকে টাচ করবে সেটা হচ্ছে এই পঞ্চগড় জেলা। এই জন্য পঞ্চগড় হচ্ছে দেশের সর্ব উত্তরের জেলা। এই রংপুর বিভাগে একটি স্থলবন্দর অবস্থিত। স্থলবন্দরের নাম কি? বুড়িমারি। বুড়িমারি। বুড়িকে ধরে মারবো, বুড়িমারি কিন্তু আমরা কি বুড়িকে ধরে মারবো? না না, মারবো না। আচ্ছা, ঠিক আছে, কারণ আমরাও একসময় বুড়া বুড়ি হব নাকি, যদি বেঁচে থাকি আর কি। বুড়িকে ধরে মারবো না। আচ্ছা, ঠিক আছে। তারপরে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। তো তোমাদেরকে যদি কেউ কোশ্চেন করে যে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি, উত্তর কি হবে? তিস্তা ব্যারাজ। তিস্তা ব্যারেজ যদি জিজ্ঞেস করে এই তিস্তা ব্যারেজ কোন বিভাগে অবস্থিত, উত্তর কি হবে? রংপুর। রংপুর বিভাগে রংপুর বিভাগ আচ্ছা, ঠিক আছে, ভেরি রংপুর। গুড। ফুল ফর্ম কে বলতে পারে দেখি, বল। ভিজিটের ফুল ফর্ম কি? এক্সপোর্টিং প্রসেসিং জোনস অথরিটি। একটু ভুল হয়েছে। এক্সপোর্ট এক্সপোর্ট প্রসেসিং জোন, প্রসেসিং জোনস। এক্সপোর্টিং না। হ্যাঁ, এক্সপোর্ট প্রসেসিং জোন, ঠিক আছে, ভেরি গুড। এখন এই এক্সপোর্ট প্রসেসিং জোনে কি হয় কেউ বলতে পারেন? হুম, আচ্ছা, এক্সপোর্টের বাংলা কেউ জানেন? এক্সপোর্ট বাংলা কি সেটা বলেন। আমদানি। আমদানি। মিস আমদানি আমদানি না, মিস আমদানি আমদানি, আচ্ছা রপ্তানি। sure, আমদানি, আমদানি না রপ্তানি বলো তো। রপ্তানি। আচ্ছা, তাহলে এখন বলেন আমদানি ইংলিশ কি? আমরা আজকে জিকে ক্লাসে একটু ইংলিশও শিখে নিব। দেখি বলেন। ইম্পোর্ট। ইম্পোর্ট ইম্পোর্ট মানে আমদানি, আর এক্সপোর্ট মানে রপ্তানি। তো ইপিজেড মানে কি? ইপিজেড হচ্ছে রপ্তানি নিয়ে কাজ করে। দেশ থেকে আমাদের এই রপ্তানির প্রক্রিয়াকরণ আর সব হচ্ছে ইপিজেড, আমাদের এবং দেশ থেকে কৃষি ভিত্তিক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের দেশ থেকে যেটা হচ্ছে বাইরে পাঠানো হয় সেটা হচ্ছে রপ্তানি। আচ্ছা, কৃষি ভিত্তিক মানে কৃষিজাত পণ্য যেটা হচ্ছে আমাদের দেশ থেকে বাইরের দেশে পাঠানো হয়, সেটার কাজকর্ম কোথায় করা হয়? এই উত্তরা জায়গায়। এখন বলেন এই উত্তরা কি ঢাকার উত্তরা? নো মিস। না। এটা কোথাকার উত্তরা? না মিস আচ্ছা, তো এবং এটা কোন বিভাগে অবস্থিত? এখন যদি বলে যে বলো তো দেশের কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত, কোন বিভাগে? রংপুর বিভাগে রংপুর। রংপুর বিভাগে Very good. বিভাগে আচ্ছা, তারপরে বলেন তো দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর কোন বিভাগে অবস্থিত?
রংপুর। রংপুর। দেখি বলেন তো মিস রংপুর। দেশের, আচ্ছা আগের স্লাইড থেকে একটা প্রশ্ন করি, বলেন দেশের মানে বৃহত্তম স্থলবন্দর কোনটা সেটা আগে বলেন, তারপরে বলেন সেটা কোন বিভাগে অবস্থিত। বেনাপোল স্থলবন্দর যশোর। ভেরি গুড, বাহ তাহলে তো মিস ভালোই মনে থাকে। যশোর। হুম, ঠিক আছে, ভেরি গুড। এবং এই রংপুর বিভাগে দ্বিতীয়টা অবস্থিত, দ্বিতীয়টার নাম কি? হিলি। হিলি হিলি কোথায়? দিনাজপুর। কোন জেলায় সেটা? দিনাজপুর। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরেকটা বিভাগে যাব, সিলেট বিভাগে। দেখি সিলেট বিভাগে, আচ্ছা রংপুর বিভাগে কারা ছিলেন সেটা জিজ্ঞেস করিনি তাই না, নাকি জিজ্ঞেস করেছি? করেছেন। আচ্ছা এখন বলেন সিলেটে কারা কারা থাকেন? বন্দর বন্দর কেউ থাকেন না সিলেটে? আহা, এত সুন্দর একটা বিভাগ, কেউ থাকেন না? হ্যাঁ হ্যাঁ বলো, কে? জান্নাতুল মামা তুমি থাকো সিলেটে? ম্যাম আমার আপুর পোস্টিং ছিল। ও আচ্ছা। মিস ক্লাস কয়টা বাজে শেষ হবে? আপু দেখছি ক্লাস শেষ হবে হচ্ছে 8টা 10-এর দিকে। আচ্ছা, তাকিয়া থাকে সিলেটে। আর কার আপুর পোস্টিং ছিল? ইলমির আব্বুর পোস্টিং ছিল সিলেটে তাই না? ইলমি, তোমার নাম কি ঠিক মতো বলছি নাকি ভুল বলেছি? না ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন সিলেটে কি আছে? সিলেটে মোট জেলা 4টি, এবং সিলেট বিভাগ এরকম যে এর মোট জেলা যতটি, সীমান্তবর্তী জেলাও ঠিক ততটি। এবং সিলেট বিভাগের সাথে সবচেয়ে বেশি ভারতের রাজ্য সীমানা রয়েছে, মানে সবচেয়ে বেশি সংখ্যক আর কি। কয়টা? সেটা 3টা। তিনটে। আচ্ছা, এবং এটা তো আগেই পড়েছি যে সিলেটকে কি বলা হয়, কত আউলিয়ার দেশ? 360। 360 আউলিয়ার। সাউদাউলিয়ার। আচ্ছা, এবং বাংলাদেশে প্রথমবারের মতো ইউরেনিয়াম পাওয়া যায়। আচ্ছা ইউরেনিয়াম নিয়ে বলি আগে। ইউরেনিয়াম হচ্ছে একটা ধাতু, যেটা হচ্ছে সচরাচর পাওয়া যায় না, এবং সেটা থেকে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বের হয়। আচ্ছা তেজস্ক্রিয় রশ্মি কি, এটা আপনারা বড় ক্লাসে পড়বেন, যেটা হচ্ছে, রেডিয়েশন। হ্যাঁ রেডিয়েশন তো এটা ইংলিশ ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, ডিটেলসে আপনারা বড় ক্লাসে পড়বেন, আপাতত জানেন যে এটা হচ্ছে তেমন সচরাচর পাওয়া যায় না, একটা ধাতুর নাম। ইয়েস। আচ্ছা ওয়াসিফা বলো কি প্রশ্ন? মিস হুম, ইউরেনিয়াম দিয়ে কি বোম বানানো হয়? থাকে, বাট এক্স্যাক্টলি এটার সবচেয়ে বেশি থাকে এরকম না। তেজস্ক্রিয় পদার্থ তো এটার উপস্থিতি থাকে। না আচ্ছা, মিস, আমি গল্পের বই এরকম একটা কাহিনী হ্যাঁ এটার পড়েছিলাম উপস্থিতি তাই। থাকে। হ্যাঁ তো ওই জন্য তো বললাম যে উপস্থিতি থাকে, কিন্তু শুধু এটা দিয়ে বানানো সম্ভব না, আরো অনেক কিছু লাগে এটার সাথে। কোনো কারণ নেই। ওয়াসিফার কি বম নিয়ে ইন্টারেস্ট নাকি? বানাবা ভবিষ্যতে? নো মিস, আমি গল্পের বই পড়েছিলাম তো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে পড়ি আমরা, এই ইউরেনিয়াম কোথায় পাওয়া যাচ্ছে? মৌলভী মৌলভীবাজারের মৌলভীবাজার কুলাউড়া জেলায়। পাহাড়ে। আচ্ছা, তারপরে বাংলাদেশের প্রথম চা বাগান কোথায় সেটা? সিলেট। আচ্ছা, সিলেটের মানিচর। সিলেটের মালনী ছড়া, এটা বলতে হবে কিন্তু সিলেটে কিন্তু অনেকগুলো চা বাগান আছে। চা বাগান সিলেটে বললা, কিন্তু স্পেসিফাই না করে বললে তারপরে কি হবে, মার্কস কাটা যাবে। ইয়েস। আচ্ছা, এবং বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট কোথায়? এই সিলেটে অবস্থিত। সিলেটের কোথায়? শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল। আচ্ছা, এবং এই শ্রীমঙ্গলই দেশের কি? সবচেয়ে শীতলতম স্থান। হ্যাঁ, এবং শীতলতম স্থানের বদৌলতে সিলেটকে আবার কি বলা হয়, যে দেশের শীতলতম জেলা। 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 আচ্ছা, দেখি বলো তো দেশের উষ্ণতম জেলা কোনটা ছিল জানো? ঢাকা। ঢাকা। উম, ঢাকা না, ঢাকা তো জনসংখ্যার সবচেয়ে বেশি। রাজশাহী। রাজশাহী। হ্যাঁ, রাজশাহী। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হয়েছে রাজশাহী। মিস আচ্ছা ঠিক নাটোর। আছে। না, নাটোর জায়গা হিসেবে উষ্ণতম স্থান, কিন্তু জেলা হিসেবে রাজশাহী। আচ্ছা,
তারপরে বলেন তো দেখি এখন, সর্বোচ্চ বৃষ্টিপাত তো সিলেটের লালখালে হয়। বলেন তো দেশের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? রাজশাহী, নাটোর। নাটোরের লালপুরে। নাটোরের লালপুর। নাটোরের লালপুরে। আচ্ছা, নাটোরের লালপুরে। ঠিক আছে, ভালো, আপনারা সব মনে রেখেছেন। এখন আপনারা কি জানেন টাঙ্গুয়ার হাওর নামে একটা হাওর আছে যে সবাই খুব ঘুরতে যায়? সুনামগঞ্জে এই- অবস্থিত। আচ্ছা, সুনামগঞ্জে। এই সুনামগঞ্জটা কোন বিভাগে? সিলেট। 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 Very good. আপনারা তো সব জানেন। আচ্ছা, সিলেট বিভাগের পরে সর্বশেষ ময়মনসিংহ। হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংহ। মিছিল বিভাগ। হ্যাঁ, আমার বিভাগ। সিলেট। আচ্ছা, এবং আমার বিভাগ আর সিলেট বিভাগ, এই দুই বিভাগেই কাহিনী এক, যে সীমান্তবর্তী জেলা যতটি, মোট জেলাও ঠিক ততটি। ততটি দেখি তো চারটি আমার চারটি বিভাগে কে চারটি। কে আছেন, দেখি। কেউ নাই আমার বিভাগে? হ্যান্ড রেজ করেন তো। ম্যাডাম হ্যান্ড রাইজ করেন। আমি হ্যান্ড রেজ, আচ্ছা, আপনি তাহমিদ একাই নূর আছেন। নামে, না না, আরেকজন আছে, তাহমিদ নূর, ও আছে ময়মনসিংহ বিভাগের। আচ্ছা, এবং আমাদের বিভাগ আয়তনে সবচেয়ে বিভাগে। ছোট। ও, আলিমাও। আচ্ছা, দুইজনকে পেয়েছি। আচ্ছা, এবং সবচেয়ে ছোট বিভাগ এখানে হচ্ছে, ছোট বিভাগ হলেও আমাদের এখানে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়, এবং এখানে বাংলাদেশের একমাত্র মৎস্য মৎস্য গবেষণা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট। অবস্থিত। আচ্ছা, এখন আমরা কিছু তথ্য পড়বো বাংলাদেশ নিয়ে। এটা আপনারা কম বেশি অনেকেই জানেন, যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে। তারপরে বাংলাদেশ কবে বিজয় লাভ করেছে এটাও আপনারা জানেন। 1971 সালে 16 ডিসেম্বর। 1971 সালে 16 ডিসেম্বর। ভেরি গুড। তারপরে বলেন তো, আমি তো এর আগেই জিজ্ঞেস করেছি দেশের রাজধানী কোনটা, এটা আপনারা জানেন। ঢাকা। ঠিক আছে, ঢাকা। চট্টগ্রাম, সেটাও জানেন। আচ্ছা, আয়তন কত? 1,47,570 আয়তন তো চেঞ্জ হয়েছে, এটা কি জানেন বাংলাদেশের আয়তন যে চেঞ্জ হয়েছে? আমি তো দেখতেই পাচ্ছি। মিস। ইয়েস মিস। এখানে একটু ভুল আছে, এটা 1,48,460 বর্গ কিলোমিটার। কিলোমিটার। কত কত আরেকবার বলেন তো, 1,48,000 কত? 1,460। উম ঠিক হয়নি তো। আচ্ছা, 1,48,460। হ্যাঁ, 1,48,460, এবার এটা ঠিক হয়েছে। এটা একটু ভুল আছে, আমি ঠিক করতে ভুলে গেছি। 48,460 বর্গ হ্যাঁ, কিলোমিটার। এখনই ঠিক করে দিই। উম না, চলে যায়নি, আমি স্লাইড চেঞ্জ করেছি। 48 ছিল 47 হয়ে গেছে। 500 1,48,000 লেখো। মানে 2 সাইড থেকে 2,000 তুমি বেরো। আর পরে দুজনই করে দিয়ে দিছে। কত? 460। আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জটা, এটা আমার ঠিক করতে মনে ছিল না, সরি। আচ্ছা, দেখেন, আয়তনের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম? মিস 90তম। আচ্ছা, 94তম না? 90তম। না না, 90তম। 90তম। হ্যাঁ, তাহা বলো। না, মিস 94তম না? না, 90তম। 90, ওটা 90তম। আচ্ছা, 90তম। আর এদেশের আইন পরিষদের নাম কি? মানে কারা আইন প্রণয়ন করেন বাংলাদেশের জাতীয় সংসদ থেকে? জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ আইন প্রণয়ন করে থাকে বলে এদেশের আইন পরিষদের নাম হচ্ছে জাতীয় সংসদ। ঠিক আছে, আচ্ছা, পরের স্লাইডে আসি। আচ্ছা, দেশের রাজনৈতিক সমুদ্রসীমা কতটুকু?
12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল। সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। 200 এখন নটিক্যাল কি মাইল। বলতে 200 পারেন? নটিক্যাল মাইল। বলেন তো এই রাজনৈতিক সীমা আর অর্থনৈতিক সীমার পার্থক্য কি বলেন তো? কি বলতে পারেন? মিস প্রশ্নটা আরেকবার বলেন তো। বলেছি রাজনৈতিক সমুদ্র সীমা মানে কি বোঝো এবং অর্থনৈতিক সমুদ্র সীমা মানে কি বোঝো? বলেন তো। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিই। দেখেন, এই যে রাজনৈতিক সমুদ্র সীমা, এখানে আপনার পূর্ণ, আপনার দেশের পূর্ণ সার্বভৌমত্ব আছে। মানে অন্য কোনো দেশ এখানে ভুলেও হস্তক্ষেপ করতে পারবেন না। করতে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের পারমিশন লাগবে। ঠিক আছে? কিন্তু এই যে অর্থনৈতিক সমুদ্র সীমা, এই যে 200 নটিক্যাল মাইল যেটা, এখানে আন্তর্জাতিক অ্যাক্সেস মানে আন্তর্জাতিক জলসীমা সেখানে রয়েছে। এই আন্তর্জাতিক হস্তক্ষেপও এখানে আছে, কিন্তু দেশেরও নিয়ন্ত্রণ আছে এটার উপরে। বুঝতে পেরেছি? এখানে কোনো আন্তর্জাতিক জলসীমা নাই, কিন্তু এখানে আন্তর্জাতিক জলসীমা রয়েছে। অর্থনৈতিক সমুদ্র সীমা বলার কারণ যে বাংলাদেশের দেশ, মোট সমুদ্র সীমা আচ্ছা বলি, অর্থনৈতিক সমুদ্র সীমার বলার কারণ হচ্ছে আমাদের দেশ এই 200 নটিক্যাল মাইল ঘিরে এখানে যে সম্পদ, জীবিত বা হচ্ছে জড়বস্তু, জড়বস্তু যা আছে, এদের থেকে বাংলাদেশ ঠিকই অর্থ উপার্জন করতে পারবে, সেগুলো বিনিয়োগ করে ইনকাম করতে পারবে, সবকিছুর পাওয়ার তার কাছে আছে। কিন্তু পাওয়ার থাকা সত্ত্বেও সেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপও রয়েছে, যেটা রাজনৈতিক সমুদ্র সীমার ক্ষেত্রে নেই। বুঝেছি? জি মিস। জি আচ্ছা, ম্যাম। বাকিগুলো তো আমরা শিখেছি, যে সবচেয়ে বড় জেলা রাঙামাটি, সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ, সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম এবং চট্টগ্রাম। ছোট বিভাগ ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহের আরেকটা পরিচিতি কি, এটা সর্বশেষ বিভাগ। এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? সিলেট জেলার লালখালে। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা দন্তান্ন আছে, এটা হবে লালাখাল হবে, লালাখাল। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। লালাখাল নাম কি? লালাখাল। আচ্ছা, আর সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? নাটোরের লালভূমি। লাল। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে পড়াশোনা কতটুকু করেছেন জানি না। চলেন একটা টেস্ট দেই, টেস্ট দিয়ে আমি বুঝবো যে কে কেমন ক্লাসে মনোযোগী ছিল বা ছিল না। সবাই রেডি টেস্ট দেওয়ার জন্য? আচ্ছা, চাকরি প্রশ্ন, কি প্রশ্ন বলেন? ম্যাম আবার বলবেন কি আবার বলবো? কোনটা বলো? প্রশ্ন? প্রশ্ন তো এখনো করিনি, বলেছি যে এখন একটা এক্সাম নিব। আচ্ছা, আপনাদেরকে আমি হচ্ছে চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিব, ঠিক আছে? এই লিঙ্কটায় যাবেন, লিঙ্কটায় গিয়ে আপনারা এক্সাম দিবেন এবং দেখবেন যে লিঙ্কের শেষে আপনাদের হচ্ছে সবার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছি। সেখানে অবশ্যই অবশ্যই ঠিক করে আপনাদের নামটা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। নাম ভুল হলেও হোয়াটসঅ্যাপ নাম্বার ভুল হওয়া যাবে না। ঠিক আছে? মাত্র 3টা প্রশ্ন দিয়েছি, জলদি জলদি 3টা প্রশ্নের উত্তর করে ফেলেন। সময় 5 মিনিট। এবং এই যে আপনারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিতে দিতে আপনাদের আব্বু আম্মু ভাই বোন, বড় ভাই বোন অবশ্যই যদি কেউ সাথে থাকে তাহলে তাদেরকে বলেন একটু এখানে আসতে। আপনাদের আব্বু আম্মু বা হচ্ছে আপনাদের গার্জিয়ান যিনি উপস্থিত থাকবেন, তার সঙ্গে সামান্তা মিস, আরেকজন মিস একটু কথা বলবেন। ঠিক আছে? পরীক্ষা দেন এবং আব্বু আম্মু বা অন্য কোনো গার্জিয়ান যে আছে তাকে ডেকে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, মিউট করে ডাকতে হবে, আনমিউট করে। আমি আপনাদের আম্মু ডাক শুনবো না। অন্য কেউ যেন আপনাদের ডাক না শুনতে পায়। ভেরি গুড। এই তো। আচ্ছা, কারো যদি এক্সাম দিতে প্রবলেম হয় সেটা আমাকে জানান, যে লিঙ্কটা সবাই পেয়েছেন কিনা। চ্যাট বক্সে দেখেন আমি একটা লিঙ্ক দিয়েছি। ম্যাম আমি পাইনি।
চ্যাট চ্যাট বক্স চেক করো, চ্যাট বক্সে আরেকবার ম্যাম দিয়ে চ্যাট দিলাম, বক্স একই লিংক দিয়েছি। আনমিউট করেন, সরি মিউট করেন বাচ্চারা। ইকরা বলো কি প্রশ্ন? কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আমি তো নাম ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এখানে আমাকে 1 পয়েন্ট কেটেছে কেন? আচ্ছা, নাম হোয়াটসঅ্যাপের নাম্বার ভুল যাবে সবার, এটা এটা হচ্ছে কমন মিস্টেক, সবারই হবে। ওকে ম্যাম। ওকে, এমনি বাকি 3টা প্রশ্ন ঠিক আছে কিনা সেটা দেখো। ম্যাম ম্যাম আমার বাকি 3টেই ঠিক আছে। প্রশ্ন ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, তাহলে তো আপনারা সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করেছেন। আচ্ছা, সময় শেষ, আর মাত্র 1 মিনিট আছে। মিস আমার শেষ। আচ্ছা, ভেরি গুড, আমরা অপেক্ষা করি। 8টা 15 বাজলে আমাদের পরীক্ষার সময় শেষ, তারপর আপনাদের সবার সাথে এবং আপনাদের প্যারেন্টসদের সাথে সামান্তা মিস কথা বলবেন, ঠিক আছে? মিস আমার 3টা হয়েছে। ভেরি গুড, যাদের যাদের 3টা হয়েছে তাদের জন্য একটা গিফট আছে, দাঁড়ান দেখাচ্ছি গিফটটা। ম্যাম আমিও পাইছি, ফুল নাম্বার পাইছি, 3-এর মধ্যে 3ই পাইছি। ভেরি গুড, এই যে সময় শেষ আপনাদের। পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই। ম্যাম লিংকটা একটু সময় আরেকবার দিবেন। কি আরেকবার দিব? লিংকটা হচ্ছে ভুল করে লিভ নিয়ে ফেলছিলাম। আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা, সময় শেষ, এখন আর দেয়া যাবে না, কি করব বলো? দেখো, ও তোমার ক্রমে যদি থাকে তাহলে ম্যাম আমি পরীক্ষাটা হচ্ছে একটু একবার দিতে পারবা। আর ম্যাম আমার হচ্ছে আরেকজন পরীক্ষা দিছে তো, ও হচ্ছে দেওয়ার পরে ওর নামটা দিছে, নামটা দিলে হচ্ছে নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, বাট হচ্ছে ওটাতে হচ্ছে পয়েন্ট কেটে দিছে, মানে হ্যাঁ, বুঝি না ওটাতে ম্যাম। পয়েন্ট কাটা যাবে, ওটা নর্মাল, ওটা ভুল, সবারই ভুল দেখাবে। রাজনৈতিক সমুদ্র সীমা নটিক্যাল মাইল, ওটা বোঝা যাচ্ছে না। রাজনৈতিক সমুদ্র সীমা কত? নটিক্যাল চলে গেছে। কেন এই যে ওই যে এটা গেছে। ও, কই? এখানে ম্যাম ইকরা আরে আরে ম্যাম দাঁড়াও, হ্যাঁ অদ্রি বলো।
তোমার হ্যান্ড না না। না বাংলাদেশের উষ্ণতম জেলা তো নাটোর। না না, উষ্ণতম স্থান নাটোর, উষ্ণতম জেলা রাজশাহী, এটা একদম শেষে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এই ক্লাসের পর্ব শেষ, এই যে অভিভাবক অভিভাবক পর্ব শুরু। টাটা, বাই বাই। ম্যাম চলে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবার ক্লাস কেমন লাগলো একটু শুনি সবার আগে। আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ভালো তো কত রকমের ভালো হয়। ম্যাম একটা প্রশ্ন ছিল। প্রশ্ন মিস তো চলে গিয়েছে, এখন প্রশ্ন কাকে করবেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, প্রশ্ন করেন বলি। ম্যাম বললো যে উষ্ণতম জেলা রাজশাহী, কিন্তু উষ্ণতম জেলা তো নাটোর হবে। এখন তো নাটোর হয়েছে উষ্ণতম জেলা। নাটোর হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের মিসকে জিজ্ঞেস করব। আপনারাই না এতক্ষণ পড়ালেখা করলেন, আপনারাই না জানবেন। আমি তো পড়ালেখা করিনি, ক্লাস তো করলেন আপনারা। বলেন, আমি তো মাত্র এলাম। এখন আপনারা বলেন ক্লাস কেমন লাগলো। আর উষ্ণতম জেলা আছে রাজশাহী। ভালো। ভালো। কে পরীক্ষায় কত পেয়েছেন? পরীক্ষায় কে কত পেয়েছেন? ম্যাডাম আমি 3-3 পেয়েছি। 3-3 পেয়েছি। বাহ, ম্যাম খুব আমিও 3-3। অনেক নাম্বার পেয়েছেন সবাই তো, দেখছি ভালো ভালো করে ক্লাস করেছে। আচ্ছা, যদি ক্লাস শেষ হয়ে থাকে, পরীক্ষা ডান হয়ে থাকে, আমরা এখন আমাদের প্যারেন্টসদেরকে দিয়ে দিব। দেখেন এখানে বড় করে লেখা আছে অভিভাবক পর্ব। এত ছোট ছোট মানুষ কি অভিভাবক হয় বলেন? ছোট মানুষরা তো হয় ছোট, অভিভাবক হয় বড় মানুষরা। ঠিক আছে, বাসায় যদি আব্বা আম্মু থাকে বা বড় ভাই বোন থাকে, তাদেরকে আমরা এখন একটু এখানে ডাকবো। ঠিক আছে, আমরা এখন অভিভাবক পর্ব নিব। আপনাদের সাথে অবশ্যই আবার দেখা হবে, কথা হবে। আমি একটু অসুস্থ, তাই হচ্ছে ক্যামেরাটা অন করতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি। আপনাদের সাথে একটু কথা বলবো। যারা যারা জয়েন করেছেন অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে এখানে আমাদের আগের পুরাতন কিছু স্টুডেন্টও আছে, ওয়াসিফা আছে, প্রিয়তা আছে। ওয়াসিফা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। ওয়াসিফা, তোমার কি রেজাল্ট দিয়েছে? মিস স্কুলের রেজাল্ট 30 তারিখে দিবে, এখনো আচ্ছা, দেয়নি। আপনি কি জানেন আমি কিন্তু ফেনীতে থাকি? আপনি কিন্তু আমার জন্য মিষ্টি পাঠাবেন। আচ্ছা মিস। ঠিক মিস আছে। আপনি কি বর্তমানে ফেনীতে আছেন? হ্যাঁ, আমি এখনো একদম ফেনীতে বসে আছি, আপনি বললেই আমি চলে আসবো। ম্যাম আপনি ফেনী কোথায় আছেন? আমি ফেনীর দাগনভূঞা উপজেলায় থাকি, চিনেন নাকি আপনি? মিস আমিও তো দাগনভূঞা উপজেলায় থাকি। ছিল। ও আসিফা, আপনি দাগনভূঞায় থাকেন? ইয়েস মিস। ও, তাহলে তো আপনার বাসায় যেতেই হবে। বলেন কবে আসবো? মিস আসেন আপনার যেদিন ইচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই, আমরা আসবো। এখন আপনি আপনার প্যারেন্টস কে ডেকে নিয়ে আসেন, আমরা একটু কথা বলি, ওনারা একটু জানুক। আপনারা তো অনেক ক্লাস করলেন তাই না, ওনাদের একটু দেখতে হবে না মিস ক্লাস আমার কেমন। ভাই আছে, ভাই ভাই আচ্ছা শুনবে। ঠিক আছে, ভাই থাকলেও হবে। আর আমরা এখন অভিভাবকদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন প্যারেন্টসরা। তো যারা যারা আজকে স্টুডেন্টদেরকে ফ্রি ক্লাসে জয়েন করিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন বা ওরা আসলে জয়েন করেছে, আমরা আসলে খুবই খুশি হয়েছি, অনেক স্টুডেন্টই জয়েন করেছে। আমরা আসলে লব্ধি সম্পর্কে একটু টুকটাক ইনফরমেশন গুলোই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এখানে অনেকে জয়েন করেছেন। সবার আসলে একটু জানার ইচ্ছা যে আমাদের কার্যক্রমগুলো কি হবে বা আমরা আসলে কিভাবে পরিচালনা করব। তো আমাদের এখানে প্রি ক্যাডেট কোচিংটা মূলত চতুর্থ এবং পঞ্চম শ্রেণী থেকে শুরু হয়। আজকে আমাদের ক্লাসটা ছিল বেসিক্যালি পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে 2025 সালে পঞ্চম শ্রেণীতে উঠবে চতুর্থ শ্রেণী পাশ করে। আর চতুর্থ শ্রেণী যদি কেউ থেকে থাকেন তাহলেও ভালো। আসলে এটা তো জিকে ক্লাস ছিল, অনেকেই হয়তো জয়েন করেছেন জানার জন্য, অনেক কিছুই জানার ছিল। তো চতুর্থ থেকে আমাদের শুরু। আর অনেকেই হচ্ছে ক্যাডেট কলেজের কেন চতুর্থ শ্রেণী থেকে বা পঞ্চম শ্রেণী থেকে পড়াবে এই ধরনের একটা কনফিউশন থাকে, যে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা তো হয় আসলে ষষ্ঠ শ্রেণীর বই থেকে বা ক্লাস 7-এ ভর্তি নেওয়া হয়, তাহলে আমরা কেন আসলে চতুর্থ শ্রেণী থেকে পড়াবো বা পঞ্চম শ্রেণী থেকে পড়াবো, এই ধরনের একটা কনফিউশন সবার থাকে।
তো এটার একমাত্র উত্তর হচ্ছে ক্যাডেট কলেজের সিলেবাসটা যদি আমি বলি, বা এটা হচ্ছে মান বন্টন। বাংলা হয় 60 মার্কের প্রশ্ন, ইংরেজি হয় 100 মার্কের প্রশ্ন, গণিত হচ্ছে 100 মার্কের প্রশ্ন, এবং সাধারণ জ্ঞান হচ্ছে 40 মার্কের প্রশ্ন, যেটা আসলে খুব বড় একটা সিলেবাস। এবং ষষ্ঠ শ্রেণীতে যদি বলি, ষষ্ঠ শ্রেণীর বই থেকে সাধারণত বাংলা ইংরেজি ম্যাথের প্রশ্নগুলো হয়, কিন্তু আমাদের ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদেরকে এবছরও আমাদের টিচাররা, আমি দেখলাম যে ক্লাস 9-10 হচ্ছে ব্যাকরণ, গ্রামার এগুলো পর্যন্ত পড়াচ্ছে। কারণ এটা আসলে মানে কোনো ধরনের বিকল্প নাই যে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের পসিবিলিটিস আছে। তো ওগুলো বিবেচনা করে দেখা যায় যে ক্যাডেট কলেজের সিলেবাসটা অনেক বিশাল একটা সিলেবাস, যেটা ক্লাস 6 থেকেই যদি আপনি ধরেন, মানে খুব বেশি হার্ড ওয়ার্ক করলে পসিবল, পসিবল না তা বলবো না, বা সবার মেধাও আসলে সমান হয় না, কেউ অল্প চেষ্টা করলেই পারে, কেউ বেশি চেষ্টা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চতুর্থ শ্রেণী থেকেই মূলত গার্জিয়ানদেরকে বলি যাতে বাচ্চাদেরকে একটু একটু করে রেডি করতে। তো এই জন্যই আমাদের পঞ্চম শ্রেণীর কার্যক্রম আমরা শুরু করেছি। তো যেই প্রশ্নটা এখানেও আছে যে চতুর্থ ও পঞ্চম শ্রেণী থেকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কিনা, এটার উত্তর হচ্ছে হ্যাঁ। আপনার বাচ্চার বেসিক যদি আপনি মজবুত করতে চান, যেমন ক্লাস 6 থেকে আমরা যাদেরকে ক্লাস মানে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম দশমের ব্যাকরণ বা গ্রামার পড়াচ্ছি, সে যদি চতুর্থ পঞ্চম শ্রেণীর গ্রামার বা 6-এর গ্রামারটাই ভালো না পারে, তাকে তো আমি নবম শ্রেণীর গ্রামারটা ভালো করে বোঝাতে পারবো না। বা সে যদি পঞ্চম শ্রেণীর, ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণটাই ভালো না পারে, সে আসলে অষ্টম শ্রেণীর, দশম শ্রেণীর ব্যাকরণটা কিভাবে বুঝবে বা কতটুকু গেইন করতে পারবে, এটা একটা কনফিউশন থাকে। তো আমরা চেষ্টা করি চতুর্থ এবং পঞ্চম শ্রেণী থেকেই ওদেরকে একটু একটু করে শেখানোর। যেমন বাইরের অনেক কিছু, যেমন আজকে জিকে ক্লাস হলো, যেটা দেখা যাবে যে আমাদের পঞ্চম শ্রেণীর, আমাদের গতবার যারা ক্লাস করেছে তারা যে যে জিকে নলেজ গুলো রাখে, দেখা যায় অনেক মানে যারা আসলে ক্যাডেট কলেজে প্রস্তুতি নিচ্ছে না, সপ্তম অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা ওই নলেজটা রাখছে না। তো এটা আসলে খুবই দরকার। আমি মনে করি ক্যাডেট কলেজ না, এটা আসলে আমাদের সাধারণ জীবনে, কারণ এই ধরনের প্রশ্নগুলো আপনার ক্যাডেট কলেজে না হোক, এরপরে ভার্সিটি পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে, ভবিষ্যতে সব জায়গায় একই থাকে ঘুরে ফিরে। তো এটা আসলে একটা বেসিক নলেজই বলা যায়। এরপর অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা কি শুধু ক্লাসের পরীক্ষার জন্য পড়াবো, নাকি ক্যাডেট কলেজের পরীক্ষার জন্য পড়াবো, নাকি ক্লাসের পড়ার ক্ষতি হবে আর ক্যাডেট কলেজের পড়া কি আলাদা হবে? এটা হচ্ছে হচ্ছে না, আমরা আসলে পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণী বোর্ড বইটাই পড়াবো। বোর্ড বইতে আমাদের সাবজেক্টগুলো থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, এবং যেটাকে আমরা জিকে বলি আর কি, দুটা মিলিয়ে। আর বাংলা ইংরেজির মধ্যে তো অবশ্যই ব্যাকরণ এবং গ্রামার থাকবেই। আর এগুলোর পাশাপাশি আমরা ক্যাডেট কলেজের যে প্রস্তুতিটা একটু একটু করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে দিব। যেমন আমাদের প্ল্যানটা যদি বলি, আমরা আসলে চেষ্টা করি বছরের শুরুতে 6 কিংবা 7 মাসের মধ্যেই আমাদের বইটা শেষ করে ফেলার, মেন বই যেটা। এন্ড মেন বইটা শেষ করার পরে আমরা হচ্ছে 7 মাস পরে ওদের একটা পরীক্ষাও থাকে স্কুলে, অনেকের অর্ধবার্ষিক পরীক্ষা। তো পরীক্ষার মধ্যে যাতে ওদের স্কুলের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়, এবং এর পরে যখন ওরা বছরের শেষে যায় তখন আমরা রিভিশন দিতে থাকি এবং একটু একটু করে ওদেরকে এক্সট্রা পড়াগুলো পড়াতে থাকি। তো এটা হচ্ছে আমাদের মূলত প্ল্যান। তো এটার জন্য আসলে আপনাদের কোনোটারই ক্ষতি হবে না, এমন না যে আমরা ক্যাডেট কলেজের জন্য পড়াবো, স্কুলের পড়া কি পড়বে কিনা, না। সে যখন অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়বে, সে অটোমেটিক্যালি স্কুলের রেজাল্ট ভালো করবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আসলে মানে আমাদের এখান থেকে আমাদের শিট ফলো করেই পড়ছে, স্কুলের সিলেবাস ফলো করছে, কিংবা এটা একটু কম মূল্যায়ন করছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু রেজাল্ট ভালো করছে, কারণ তার সবকিছুই পড়া এবং অ্যাডভান্স লেভেলের পড়া, যেটা আসলে সবার প্রয়োজন, বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়া। আর একটা প্রশ্ন হচ্ছে সব স্টুডেন্টদের প্যারেন্টসরা খুব করে, বা ওনারা আসলে এটা নিয়ে একটু ভয়ভীত থাকে যে ইংরেজি ভার্সনের বাচ্চারাই কি ক্যাডেট কলেজে বেশি চান্স পায়, যেহেতু ক্যাডেট কলেজে পরবর্তীতে ইংলিশ ভার্সনে পড়ানো হয় বা ইংরেজিতে বইগুলো থাকে। এটার উত্তর হচ্ছে না, সম্পূর্ণভাবেই না। কারণ ইংরেজি ভার্সন বা বাংলা ভার্সন কোনোটাই আলাদাভাবে কোনো কিছু নাই, কোনো ফ্যাসিলিটিস নাই। এটার মার্কিংটা হয় আপনার বাচ্চা কেমন পরীক্ষা দিয়েছে এটার উপরে। বাংলা ভার্সনের স্টুডেন্টরাও ভালো প্রস্তুতি নিলে সে ভালো করবে, ইংরেজি ভার্সনের স্টুডেন্ট ভালো প্রস্তুতি নিলে সেও ভালো করবে। তবে ক্যাডেট কলেজে প্রশ্ন দুই ভার্সনেই আসে, বাংলা এবং ইংরেজি। আপনারা আবেদন করার সময় সিলেক্ট করতে পারেন আপনার স্টুডেন্ট যেই ভার্সনে পড়ে ওই অনুযায়ী প্রশ্নপত্র পাবে, এবং তার প্রিপারেশন অনুযায়ী সে পরীক্ষা দিবে। সে যদি ভালো করে সে অবশ্যই চান্স পাবে। কোন ভার্সন থেকে পড়াশোনা করছে এটা আসলে ইম্পর্টেন্ট না। এরপরে অনেকের প্রশ্ন থাকে যে ক্যাডেট কলেজে বেতন কি অনেক বেশি কিনা। এটা আসলে
মিথ্যা বা হচ্ছে এটা আসলে সত্যতা নেই। ক্যাডেট কলেজের বেতনটা মূলত নির্ধারণ করা হয় প্যারেন্টসদের আয়ের উপর, মাসিক আয় বাৎসরিক আয়ের উপর বেতনটা নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে যাদের পারিবারিক আয় কম বা মধ্যবিত্ত তাদের বেতনটা ওই অনুযায়ী আসবে, বা যাদের আয় একটু ভালো তাদের বেতনটা একটু বেশি আসবে। আর এখানে আমাদের যেহেতু অনলাইন ক্লাস, লব্ধি সম্পূর্ণ একটা অনলাইন ক্লাস, এখানে আমাদের অনলাইনের জন্য কি কি সফটওয়্যার বা অ্যাপ লাগবে সেগুলো আমি একটু বলি। আমাদের মূলত খুব বেশি আহামরি কোনো সফটওয়্যার বা অ্যাপ লাগবে না। যেমন আমাদের চতুর্থ শ্রেণীর কিছু স্টুডেন্ট আজকের ক্লাসেও জয়েন করেছে, ওরাও আসলে এই অ্যাপগুলো খুব ভালো করে পারে এখন, মাশাল্লাহ। এখানে আমাদের লাগবে হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেটা মোটামুটি আমাদের সবার আছে। গুগল ক্লাসরুম, যেটা অপশনাল, এটাতে আমরা হচ্ছে হোমওয়ার্ক বা পরীক্ষার খাতা জমা এই ধরনের পেপারস গুলো নিয়ে থাকি। আর ক্যাম্প স্ক্যানার দিয়ে আমরা পিডিএফ বানাই। আর জুম তো আমাদের সবারই আছে, যেহেতু আমরা এখানে সবাই জয়েন করেছি। সো এই 4টা অ্যাপই লাগবে। তার মধ্যে এই ক্যাম্প স্ক্যানার এবং গুগল ক্লাসরুম কিভাবে ইউজ করতে হয় এটা আমাদের ক্লাসে বারবার শেখানো হয়, আমরা স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। এটা মোটামুটি এখন আমাদের চতুর্থ শ্রেণীর স্টুডেন্টরা থেকে মানে সবাই পারে। তো এটা আসলে খুব কঠিন কিছু না, কঠিন কোনো কিছু না, আমাদের এখানে দরকার নেই। এরপরে হচ্ছে আমাদের যেহেতু এখানে পঞ্চম শ্রেণীর ক্লাস, আমি পঞ্চম শ্রেণীর ক্লাসটা নিয়ে বলি। প্রি ক্যাডেট ক্লাসে কি কি থাকবে বা আমাদের নিয়মাবলীগুলো। আমাদের সপ্তাহে 7টি ক্লাস থাকবে, 4 দিন 2টা করে থাকবে ক্লাস, সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত 2টা সাবজেক্টের। মাসে 2টা সাপ্তাহিক পরীক্ষা হবে, মাসে একটা পূর্ণাঙ্গ মাসিক পরীক্ষা হবে, আর বছরে পূর্ণাঙ্গ ইভ্যালুয়েশন টেস্ট হবে। ইভ্যালুয়েশন টেস্টটা কি, 300 মার্কের সম্পূর্ণ বইয়ের উপর একটা পরীক্ষা, ক্যাডেট কলেজে যেভাবে পরীক্ষা হয় ওই আঙ্গিকে। এরপর আমাদের সবগুলো ক্লাসই হচ্ছে রেকর্ডেড ক্লাস, আমরা কোনো লাইভ ক্লাস, আমরা কোনো ধরুন অনেক বড় বড় প্ল্যাটফর্ম হচ্ছে লাইভ ক্লাস দেয় না, ওনারা হচ্ছে রেকর্ডেড ক্লাসটা প্রোভাইড করে। বাট আমাদের কাছে মনে হয় যে লাইভ ক্লাসে বাচ্চারা যেভাবে প্রশ্ন করতে পারে আসলে রেকর্ড ক্লাসে সেটা সম্ভব না। তো আমরা সবগুলো ক্লাসই রেকর্ডেড ক্লাসই রাখবো, পাশাপাশি যাতে তারা পরবর্তীতে লাইভ ক্লাসটা যদি মিস হয় পরবর্তীতে যাতে ক্লাসটা করে নিতে পারে। আমাদের সবগুলো ক্লাসই রেকর্ডেড থাকবে। আর আমরা এবার একটা নতুন সেগমেন্ট অ্যাড করেছি, যেটা আমাদের গত বছর প্যারেন্টসরা অনেক রিকোয়েস্ট করেছে বা বলেছে। আমরা মাসে একটা নৈতিক শিক্ষার ক্লাস রেখেছি, যেটা আসলে এখনকার বাচ্চাদের জন্য আমি মনে করি খুব প্রয়োজন। কারণ এখানে যারা ক্লাস করবে আলটিমেটলি টিচারদের যে প্রাধান্য ওরা দেয়, বা আমাদের প্যারেন্টসরা সবসময় বলে যে আপনারা বললে ওরা শুনে, আমরা বললে ওরা শুনে না, বা আপনারা যেটা বলেন ওরা ওটা মানে, আমি বললে মানতেছে না, একটু বলেন একটু বোঝান। তো নৈতিক শিক্ষাটা আসলে স্টুডেন্টরা শিক্ষকদের কাছ থেকেই পায়। আদব কায়দা বা সামাজিক মূল্যায়ন, পারিবারিক মূল্যায়ন, কোথায় কি বলতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো আসলে আমরা শিক্ষকদের কাছ থেকেই শিখি। আমরা ছোটবেলায় যে ধরনের এনভায়রনমেন্টটা পেতাম স্কুলে, বা আমি যদি আমার কথাও বলি, বর্তমান যুগে আসলে ওইটা নাই। স্কুলের টিচাররা আসলে আহ এখন একটু অন্যরকমই হয়ে গেছে বা বাণিজ্যিক ধারায় চলে গিয়েছে। তো শিক্ষার আসলে কিছুটা ঘাটতি আমাদের বর্তমান কারিকুলাম গুলোতে আছে, আমরা যেটা মনে করি এবং প্যারেন্টসরা আমাদেরকে যেটা বলে। তো আমরা চেষ্টা করব যে বাচ্চাদেরকে আসলে পড়াশোনার পাশাপাশি একটু নৈতিকতাটাও শিখাতে, যাতে ওরা আসলে মানবিক ভাবেও একটু উন্নত হতে পারে। তো এই ছিল আমাদের কার্যক্রম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে একে একে প্রশ্ন করতে পারেন। স্যার অথবা ম্যাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা তাহলে পরে কিভাবে প্রিপারেশন নেবে বা কিভাবে ওই প্রশ্ন কিভাবে ওরা বুঝতে পারবে? আচ্ছা, মিস আমাদের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের ব্যাচ কিন্তু মিস আলাদা। আচ্ছা। আহ, তো 2 ভার্সনেরই আলাদা থাকবে। ইংলিশ ভার্সনের জন্য আজকে যেহেতু ফ্রি ক্লাস ছিল, আমাদের স্লাইড গুলো আসলে সবার জন্য করা হয়েছে। তো বাট আমাদের রেগুলার ব্যাচে ইংলিশ এবং বাংলা ভার্সন আলাদা থাকবে, এবং ওদের জন্য সম্পূর্ণ ইংরেজি দিয়ে পড়ানো হবে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক রিপোর্টেড থাকবে? ম্যাম বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার বলবেন। ক্লাস যদি কোনো ক্লাস করতে না পারে সেক্ষেত্রে কি এই ক্লাসটা পরে রেকর্ডেড থাকবে কিনা হ্যাঁ দেখতে হ্যাঁ, পারবে? আমাদের সবগুলো ক্লাস, সবগুলো স্লাইড এবং সবগুলো শিট সবগুলো আমরা দিয়ে দিব। যেদিন ক্লাসের পরই ওই দিনের ক্লাসের রেকর্ডিং শিট বা কোনো স্লাইড যদি থাকে ওগুলো সবই দিয়ে দেওয়া হবে।
কোনো কিছুই আসলে মিস হবে না। আপনার যদি মনে হয় যে বছরের মাঝে গিয়ে তার মনে হলো যে আমার তো জানুয়ারিতে একটা জিনিস পড়ানো হয়েছে, এটা একটু আমার দরকার, বা ওই ম্যাথটা পড়ানো হয়েছে আমি একটু বুঝতেছি না, আবার দেখে আসি, ওইটাও সে পারবে। আমাদের সবগুলো ক্লাসই রেকর্ডেড থাকবে। আর ইংলিশ ভার্সনের জন্য তখন আলাদা ব্যাচে মানে যারা ইংলিশ ভার্সনে থাকবে জি জি। ওদের ক্লাসটা হ্যাঁ আলাদা হ্যাঁ। থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন সম্পূর্ণ আলাদা। জি ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আর মিস, কারো যদি প্রশ্ন থাকে একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। হচ্ছে ইংলিশ এবং হচ্ছে বাংলা দুইটা ভার্সনে কি কোনোভাবে করা যায় অ্যাডজাস্ট করে? অ্যাডজাস্ট বলতে আসলে কিভাবে বোঝাচ্ছেন আমি একটু বুঝতে পারছি না, আর একটু যদি ক্লিয়ার করে মানে বলতেন। আমি দুইটাতেই করাতে চাইতেছি, সেক্ষেত্রে কিভাবে করাবো? দুইটাতে করাতে বলতে এখানে পড়াটা তো মূলত আলাদা থাকবে না, পড়া একই থাকবে, সেম জিনিস সেম টপিকই পড়ানো হবে। শুধু বাংলা ভার্সনে যেটা বাংলাতে পড়ানো হবে, ইংলিশ ভার্সনে সেটা ইংরেজিতে পড়ানো হবে, এটুকুই পার্থক্য। এখন দুইটাতে করে তো আলটিমেটলি মানে খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না, উল্টা প্রেশারই হবে। কারণ আমাদের ক্লাস টাইম গুলো তো সেম থাকবে, সবকিছুই সেম থাকবে, শুধু দুইটা ভার্সন। আমি আপনাকে একটু ক্লিয়ারলি বলি ক্লাসগুলো কেমন হবে। যেমন আমাদের ক্লাস হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত, দুইটা করে ক্লাস। সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত একটা, 8:30 থেকে 9:30 পর্যন্ত একটা। তো কথার কথা, এখন ধরেন যে একটা আজকের ক্লাস রুটিনটা হচ্ছে বাংলা ক্লাস এবং ইংরেজি ক্লাস। তো ইংলিশ ভার্সনে প্রথমে মিস হচ্ছে, যিনি বাংলা নিল, পরে 8:30 থেকে 9:30 স্লটে উনি বাংলা ভার্সনে গিয়ে বাংলা নিচ্ছে। এভাবে ওলট পালট করে পড়া হয়, পড়া একই, সবকিছু একই, স্লাইড একই, নোট একই, শুধু ওটা ইংরেজিতে হবে, এটা বাংলাতে হবে। আর কোনো তফাৎ আসলে নেই। না সেটাই, তবুও সে যদি ইংলিশে করে বা বাংলায় করে দুইটাই সে আয়ত্তে নিতে পারলো, সেক্ষেত্রে কি টাইমটা আপনারা একটু মেনটেন করবেন কিনা যে হচ্ছে? না, এই ধরনের আসলে কোনো কিছু নেই। আর আমার মনে হয় এটা আসলে বাচ্চার জন্য একটু প্রেশারাইজডই হয়ে যাবে। আপনি যদি মানে এটা কি আপনি চাচ্ছেন যে ও ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষায় চান্সে ভালো করবে এমন কিছুর জন্য? মানে আপনি যদি একটু উদ্দেশ্যটা বলতেন তাহলে আমি হয়তো ক্লিয়ার ও হতাম। ইংলিশটা ওইটা না, ইংলিশটা একটু ভালো করলো, জি জি। আমরা হচ্ছে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তো তো আচ্ছা সেক্ষেত্রে একটু ইংলিশ মিডিয়ামে দেই নাই তো আমি এই জন্য আচ্ছা, ভাবতেছিলাম। ইংলিশ মিডিয়ামে না, আমার মনে হয় আপনি যদি ওরকম যদি প্ল্যান থাকে, আপনি আপনার স্টুডেন্টকে, এখনো তো বছরের মানে শুরু হয়েছে, আপনি ইংলিশ ভার্সনে ট্রান্সফার করে ফেলতে পারেন। ভার্সনে কিন্তু কারিকুলাম কোনো কিছুই চেঞ্জ না। একটা হচ্ছে মানে ক্যামব্রিজ কারিকুলাম, যেটা আমরা ইংলিশ মিডিয়াম যেটাকে বলি, ওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর ইংলিশ ভার্সন যেটা, ওইটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম। বাংলা ভার্সনে যেটা, ইংলিশ ভার্সনও সেম। তো আপনার যদি এরকম দেশের বাইরে যাওয়ার প্ল্যান থাকে, বা আপনি মনে করেন যে বাচ্চা একটু ইংলিশে ভালো করুক, আপনি আপনার স্টুডেন্টকে কোন একটা ইংলিশ ভার্সনের স্কুলে ভর্তি করাতে পারেন। সেই ক্ষেত্রে সে সেটা পড়তে পারবে। কিন্তু এখানে আসলে মানে স্কুলের পড়া এসে কোচিং এ যদি সে ইংলিশ ভার্সন পড়ে, তার আসলে মেইন পড়াটাও ভালো হবে না, আলটিমেটলি ওইটাও ভালো হবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, থ্যাংক ইউ। আমি ওকে। আসলে একটু জি জি। ইংলিশ ভার্সনে দেই নাই, আমার ভাগ্নে আছে, ও এবার ক্যাডেটে চান্স পাইছে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। সে ইংলিশ ভার্সন থেকেই, চট্টগ্রাম থেকে, জি 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 জি। কিন্তু সে বাংলাটা একটু মানে ভয় পায়। এই এ থেকেই আমি মূলত বাংলাটাতে দিয়েছি, কারণ আমরা বাইরে গেলে তো অবশ্যই ইংলিশটা সে নিবেই। হুম হুম হুম, এজন্য বুঝতে মূলত পেরেছি। বাংলাটা তাকে না না, একটু। আপনার যিনি চান্স পেয়েছে অবশ্যই মানে ইংলিশ ভার্সন থেকে চান্স পায়, বাট বাংলা ভার্সন থেকে যে চান্স পায় না এমনটা না। আমরা যদি বলি, আমাদের সব টিচার এখানে প্রায় আমাদের 15 থেকে 20 জনের মতো টিচার আছেন, এক্স ক্যাডেট টিচার অবশ্যই। ওনারা ম্যাক্সিমামই হচ্ছে, আমার মনে হয় 18 জনই হচ্ছে 20 জনের মধ্যে বাংলা ভার্সনের। তো এটা আসলে ম্যাটার করে না, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন এটা আসলে ম্যাটার না। তার প্রস্তুতি কিরকম ওইটার উপরে। এখন আপনি যদি ইংরেজিটা শেখানোর জন্য ওকে আসলে আলাদা স্পোকেনের বিভিন্ন কোর্স পাওয়া যায়, বা টিউটর রাখতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেইন বই মানে দুইটা যদি দেন, সেক্ষেত্রে প্রেসার হয়ে সে আসলে যে মেইন পড়াটা, ইংরেজিটাতে ফোকাস করতে গিয়ে মেইন পড়াটাতে সে আসলে এলোমেলো করে ফেলবে। তো যেটা আসলে ওর জন্য ঠিক হবে না, বা মেন্টালি একটা চাপ হয়ে যাবে। জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে। মিস হ্যাঁ হ্যাঁ, ওয়াসিফা বলো। মিস এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, এই আমি নাম্বারটা আমার। আমার আম্মু ভর্তি হওয়ার জন্য আপনার সাথে হয়তো যোগাযোগ করবে। আচ্ছা, আমি তোমাকে আমার আম্মু এখন এই একটু সেশনের বাইরে। পরে আমি তোমাকে নক করব, বা তোমার আম্মুকে আমি কল দিয়ে দিব, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা। আহ স্যার গোলাম হাসান স্যার, আপনি সম্ভবত কিছু বলতে চাচ্ছেন, কাইন্ডলি একটু বলবেন।
জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমি বলতেছিলাম আমি তো প্রথম থেকে ছিলাম না, তাই এখানে জি কি জি। এই কোর্স গুলো সম্পূর্ণ করতে কোনো মাস ভিত্তিক স্যালারি বা সাপ্তাহিক কোনো স্যালারি দিতে হবে কিনা, এটা বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। জি জি, আমাদের পঞ্চম শ্রেণীর হচ্ছে ভর্তি ফি হচ্ছে 1,000 টাকা, আর মান্থলি বেতন হচ্ছে 2,000 টাকা। বাংলা ভার্সনের, ইংলিশ ভার্সনের হচ্ছে 2,500 টাকা। এটা হচ্ছে ভর্তির সময় হচ্ছে ভর্তি ফিটা এককালীন 1,000 টাকা, আর বাংলা ভার্সনে হলে বেতন 2,000 টাকা, মোট 3,000 টাকা দিয়ে ভর্তি হবেন। এরপর মান্থলি 2,000 টাকা করে পেমেন্ট করবেন। ও জি, বুঝতে পারছি। ওকে ওকে। ওকে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। এখানে যোগাযোগ করলেও আমরা সব ধরনের ইনফরমেশন দিয়ে দিব, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলুন। আচ্ছা আপু, আপনাদের এখানে তাহলে কি কি ক্লাস হয়? বাংলা, ইংলিশ, ম্যাথ প্লাস সাধারণ জ্ঞান, এই চারটা? জি, আমাদের এখানে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সমাজ, এই 5টা বই। বাংলা ইংরেজির মধ্যে অবশ্যই ব্যাকরণ এবং গ্রামার থাকবে। এর বাইরে হচ্ছে আমরা পঞ্চম শ্রেণী থেকেই ওদের চেষ্টা করি জিকে মানে সাধারণ জ্ঞান এবং আইকিউ, ক্যারেট কলেজে যেভাবে প্রশ্ন আসে আর কি, ওভাবে করে রেডি করার। আচ্ছা আপু, তাহলে আপনাদের এখানে মান্থলি খরচ কত, মানে অ্যাডমিশন আপনার ফি স্টুডেন্ট কি কত বাংলা ভার্সনের প্লাস স্টুডেন্ট? বেতন কত মান্থলি? আপনার বাংলা ভার্সনের স্টুডেন্ট নাকি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট? বাংলা ভার্সন, আচ্ছা, বাংলা নিউ ভার্সনের হচ্ছে ফাইভ। আমাদের ভর্তি ফি 1,000 টাকা, আর মাসিক বেতন হচ্ছে 2,000 টাকা। ভর্তির সময় হচ্ছে আপনি 3,000 টাকা দিয়ে ভর্তি হবেন, পরবর্তীতে হচ্ছে 2,000 টাকা শুধু মান্থলি ফি পে করবেন। এক্সট্রা মানে প্রতি ক্লাস শেষে এক্সট্রা নোট দিয়ে দেন, তাই তো? জি জি জি। সপ্তাহে 5 দিন না 4 দিন আমাদের ক্লাস? ক্লাস হচ্ছে 4 দিন, 2টা করে, সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত। ম্যাম, আর আপনার কি আর কোনো জিজ্ঞাসা আছে? না না না, এটাই মানে ক্লিয়ার জি হলাম। জি, আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রেখে দিতে পারেন, পরবর্তীতে যোগাযোগ করতে পারেন। আর কারো উপর যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো রাখতে পারেন, না হলে আমি হচ্ছে আসসালামু একটু। আলাইকুম মিস। জি জি জি। আচ্ছা ওকে ওকে। আচ্ছা মিস আসসালামু আমি ওয়াসিফার আম্মু, আমি বাসায় ছিলাম না আসলে। জি জি, আসসালামু আলাইকুম। জি, আপনার তো শুনলাম যে আমার এলাকাতেই থাকেন, আমি তো জানতাম না, আসলে ওয়াসিফা বললো। হ্যাঁ মিস, আমরা এখানে দাগনভূঞাতে। আপনি আচ্ছা কোথায় আছেন আচ্ছা, মিস? আমি দাগনভূঞাতেই থাকি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মিস, ওই যে আপনার নাম্বারটা কোথায়, আমি আপনার সাথে একটু পার্সোনালি যোগাযোগ করবো আর কি, যে আচ্ছা, সমস্যা নেই, ভর্তির আমি ব্যাপারে সেশনের পরে পরে কথা আমি বলবো। আপনাকে নক করে হ্যাঁ দিব। হ্যাঁ আমার কাছে আপনার নাম্বারটা আছে, আমি হ্যাঁ। আপনাকে নক করবো। আচ্ছা আচ্ছা, একটু আপনি আমাকে নক দিন হ্যাঁ মিস, আমি এটা হ্যাঁ হ্যাঁ, জানানোর জন্যই কল দিয়েছি। হ্যাঁ জি আচ্ছা জি, ঠিক আছে, ঠিক আপনি এখন আছে। অন্যদের সাথে কথা বলেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে মিস, আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, আর কোনো অভিভাবক যদি জিজ্ঞেস করার থাকে কাইন্ডলি একটু বলবেন। ওয়াসিফা, প্রিয়স্মিতা, ওনারা আসলে আমাদের চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট ছিল, এবার পঞ্চম শ্রেণীতে উঠেছে। এখানে কয়েকজন নতুনও আছেন। আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা না থাকে আমি আসলে সেশনটা এন্ড করে দিব, অলরেডি আপনারা অনেকটা সময় দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য বা আমাদের সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তীতেও দেখা হবে। যে কোনো জিজ্ঞাসায় আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।